এই এই মেয়ে, করছোটা কি? আনিশা ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই বিরক্ত মুখে দাঁড়িয়ে থাকা এক সুদর্শন শ্যামপুরুষে দেখা পেল। তার বক্ষপিঞ্জর অস্বাভাবিকভাবে স্পন্দিত হলো, কণ্ঠস্বর রোধ হয়ে এলো। সে সম্মোহিত হলো, মনে মনে আওড়ালো। এত সুদর্শন পুরুষকে সে আগে কখনো দেখেছে? তৎক্ষণাৎ পিছন থেকে পুনরায় সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। এই মেয়ে, কানে শুনতে পাও না নাকি? তার ভাবভঙ্গি দেখে যে কেউই বুঝতে পারবে সে বেজায় বিরক্ত। বিরক্তিতে তার ভ্রুজোড়া কুঁচকে আছে। তার সাধের গাছ থেকে কেউ একজন ফুল ছেঁড়েছে, তা সে মোটেও পছন্দ করেনি। আনিশা মনে মনে ভেংচি কাটল। কি এমন অপরাধ করেছে সে? সামান্য একটি ফুলই তো, এত রাগারাগির কী কারণ? তবে মুখে কিছু বলল না। একটা ফুলের জন্য এমন ধমক খেতে হবে জানলে সে কখনোই ছিঁড়ত না। তবুও কিছু না বলে নির্বাক চেহারায় এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আনিশা ধীরে ধীরে পা বাড়ালো। নীরবে চলে গেল সে। পিছন ফিরে তাকানোর প্রয়োজনও অনুভব করল না। আনিশা তাসনিম এলাকায় নতুন ভাড়াটিয়া। বছর খানেক আগেই বাবা মা চিরবিদায় নিয়েছেন। সেই থেকে নানুর স্নেহের আঁচলে আশ্রয় তার। সদ্য কলেজে ভর্তি হয়েছে। তবে কলেজ পথ বেশ দূর হওয়ায় বাধ্য হয়েই একা থাকতে ঘর ভাড়া নিয়েছে সে। সেদিনও অন্যান্য দিনের মতো কলেজ শেষে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ফিরছিল সে। পথের ধারে হঠাৎ চোখে পড়ল এক বিশাল প্রাসাদের মতো বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে থাকা এক সুন্দর কাঠগোলাপ গাছ। গাছ ভর্তি ফুল বাতাসে দোল খাচ্ছে, সৌরভে মাতাল করে দিচ্ছে চারপাশ। আশেপাশে কেউ নেই, দারোয়ানও দেখা নেই। তাই নির্দ্বিধায় শখের বশে একটি ফুল ছুঁইতে হাত বাড়ালো সে। কিন্তু এখানেই বাঁধল বিপত্তি। সে কল্পনাও করেনি সামান্য একটি ফুলের জন্য তাকে এমন কঠোর ধমক খেতে হবে। শিশির আহমেদ এখনও গাছটির নিচে নিথর মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিতে স্পষ্ট বিরক্তি, চোয়ালে কঠোরতা। আশরাফ আহমেদ ও আনিকা মাহমুদের একমাত্র সন্তান সে। সদ্য 25-এ পা দিয়েছে। সুঠাম পেশিবহুল দেহে বয়ে বেড়াচ্ছে বর্ণিল ব্যক্তিত্বের ছাপ। উচ্চতায় লম্বা, চলনে বলনে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে শিশির গট গট করে বাড়ির ভেতর ঢুকে গেল। হাতে ধরা চাবিটা অনায়াসে ছুড়ে দিল ঘরের এক কোণে। নিঃশব্দে সিঁড়ি ভেঙে উঠে গেল ওপরতলায়। ছেলেকে এমন তীব্র রাগে ফুঁসতে দেখে আনিকা মাহমুদ মৃদু হাসলেন। এই গাছটি তো একসময় তিনি নিজ হাতে লাগিয়ে দিয়েছিলেন ছোট্ট শিশিরের জন্য। সেই শৈশব থেকে গাছটি তার ভালোবাসার অংশ হয়ে উঠেছে। প্রতিটি শাখা প্রশাখায় তার স্মৃতির ছোঁয়া লেগে আছে। গাঢ় লালচে গোলাপি কাঠগোলাপের গাছটি এখনও ফুলে ফুলে ভরে থাকে। শিশির চুপচাপ রুমে ঢুকে পরনের আটসাট হয়ে থাকা শার্টটা খুলে বিছানায় শুয়ে আছে। মারাত্মক রাগ লাগছে তার। মেয়েটার বদলে কাজটা যদি একটা ছেলে করতো তাহলে ওই ছেলেটাকে মেরে ভর্তা বানিয়ে দিয়ে ছাড়তো সে। নেহাত মেয়ে ছিল। বাসায় পৌঁছাতেই আনিশা এক ঢোক ঠান্ডা পানি গলায় ঢেলে দিল। শুকিয়ে যাওয়া কণ্ঠটা একটু প্রশান্তি পেল। কিছুক্ষণ নীরবে বসে রইল। মন থেকে আগের ঘটনার রেশ ঝেড়ে ফেলার চেষ্টা করল। গ্রীষ্মের উষ্ণতায় শরীর ঘেমে একেবারে ক্লান্ত। এভাবে আর থাকা যায় না। তাই আর দেরি না করে জামাকাপড় হাতে নিয়ে বাথরুমের দিকে পা বাড়ালো সে। শীতল জলধারায় তার সমস্ত ক্লান্তি ধুয়ে গেল। গোসল শেষে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সারল সে। তারপর ব্যাগ থেকে একটা বই বের করলো। বইটা তার নিজের নয়, বান্ধবীর কাছ থেকেই নেওয়া। পড়া শেষ করলেই কালকে ফেরত দিতে হবে। এক মুহূর্ত দেরি না করে মগ্ন হয়ে গেল গল্পের জগতে। তার আশেপাশে সব কিছু হারিয়ে গেল পৃষ্ঠার ভাঁজে। নিস্তব্ধ প্রকৃতি গভীর রাত্রির আড়ালে মোচড়ানো। চারদিকে নিখোশ কালো অন্ধকারের আধিপত্য। হিমশীতল তীব্র বাতাস বইছে অবিরাম। রাতের কোলাহলমুক্ত পরিবেশে এক অপার্থিব শান্তি নেমে এসেছে। দূরে কোথাও কিছু জোনাকি পোকা ক্ষীণ আলো জ্বলে ছন্দময় সঙ্গীত রচনা করছে। শিশির বেলকনির এক কোণে বসে আছে। রাতের এই নীরবতা উপভোগ করছে নিঃশব্দে। তার দৃষ্টি নিবদ্ধ বাড়ির পূর্ব দিকের ছোট্ট পদ্ম পুকুরের দিকে। পানিতে সদ্য ফোটা কুড়িগুলো স্নিগ্ধ জ্যোৎস্নায় আরও মোহনীয় হয়ে উঠেছে। আলো আঁধারির খেলায় চোখ দুটো ধীরে ধীরে বুজে আসতে লাগলো। ক্লান্তিরা ঘুমের মিষ্টি আমন্ত্রণ জানাচ্ছে। টলমলে পায়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে কক্ষের দিকে পা বাড়ালো সে। ব্যালকনির দরজাটি খোলাই রয়ে গেল। বাইরে থেকে ধেয়ে আসা বাতাসের ধমকে ঘরটিও শীতল হয়ে উঠল। শিশির নীরবে বিছানায় শুয়ে কাঁথা মুড়ি দিল। চোখের পাতার ভার বাড়তে বাড়তে একসময় তন্দ্রার অতল গভীরে তলিয়ে গেল সে।
শিশির, কোথায় তুই? এখনো ঘুমাচ্ছিস? কখন আসবি? ফোনের অপর প্রান্ত থেকে তাড়াহুড়ো ভরা কণ্ঠ ভেসে এলো। শিশির ঘুমকাতর গলায় সংক্ষিপ্ত উত্তর দিল, আসছি। তারপর কোনো দেরি না করে ফোনটা কেটে দিল। তার ঘুমকাতুরে কণ্ঠস্বর খুব আকর্ষণীয় শোনালো। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। ড্রয়ার খুলে এক ঝটকায় কালো টি শার্ট আর জিন্স বের করে পরে নিল। এলোমেলো চুলগুলো ঘাড় ছুঁই ছুঁই করছে, যা সদ্য ঘুম ভাঙ্গার চিহ্ন এখনো বহন করেই চলছে। বাইকের চাবি হাতে তুলে নিয়ে বেরিয়ে পড়ল শিশির। বাইকের ইঞ্জিন গর্জন তুলতেই রাস্তার প্রশস্ততা আর তার গতির সঙ্গী হলো। বাইরে সূর্যের সোনালি আলো তখন খানিকটা নরম হয়ে এসেছে। চারপাশের প্রকৃতি মোহনীয়। বিকালের মৃদু হাওয়া মনকে প্রশান্ত করছে। সময় ধীরে ধীরে গড়িয়ে যায়। অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায় শিশির। পড়ন্ত বিকেল। সূর্য পশ্চিম আকাশে গাঢ় সোনালি আভা ছড়িয়ে ধীরে ধীরে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। নরম আলোয় চারপাশে এক মোহনীয় মায়ায় আচ্ছন্ন। মৃদু মন্দ বাতাসে বইছে। তার কোমল স্পর্শে আনিশার মনটা প্রশান্তিতে ভরে উঠল। সে ব্যালকনিতে বসেছিল। একটু আগে শেষ করা বইয়ের শেষে কয়েকটি বাক্য এখনও তার মনে গেঁথে আছে। বান্ধবীর বাসা খুব দূরে নয়, তাই আর দেরি না করে বইটা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তাছাড়া একা একা ঘরে বসে থাকতে ভালোও লাগছিল না। আনিশা আলমারির সামনে দাঁড়িয়ে একটা কালো চড়িদার বের করলো, সাথে মানানসই ওড়না। গায়ের উজ্জ্বল ফর্সা রঙের সঙ্গে পোশাকটি চমৎকার মানিয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজলে মন্দ হয় না ভেবে চোখে হালকা কাজলের টান দিল। ঠোঁটে ছোঁয়ালো সামান্য লিপস্টিক। দীর্ঘ ঢেউ খেলানো চুলগুলো বাঁধনহারা। বিকেলের আলোর ছোঁয়ায় সেগুলো আরও ঝলমলে দেখাচ্ছে। সাজসজ্জা সম্পূর্ণ হলে একবার নিজেকে আয়নায় দেখে নিল। আজ যেন একটু বেশি প্রাণবন্ত লাগছে তাকে। একটি প্রশান্ত শ্বাস নিয়ে সে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য বান্ধবী রিয়ার বাসা। এই যে মহারানী, এতক্ষণে আসার সময় হলো আপনার? চলুন, এখানে বসুন। তা বলো, বইটা কেমন লাগলো? রিয়া কৌতূহল ভরা হাসিতে কথাগুলো বলতেই আনিশা হাস্যোজ্জ্বল মুখেই জবাব দিল, বেশ ভালো লেগেছে, সত্যি বলতে দারুণ। তারপর দুজন নানা বিষয়ে টুকটাক গল্পে মেতে উঠল। কথার ফাঁকে ফাঁকে কখনো হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে, কখনো আবার ঠাট্টা মশকরা চলছে পুরো দমে। সময় যেন উড়ে যেতে লাগলো অদৃশ্য ডানার ভর করে। কিন্তু হঠাৎ করে কলিং বেলের শব্দে তাদের হাসাহাসি থমকে গেল। রিয়া সঙ্গে সঙ্গে উঠে নিচে চলে গেল দেখার জন্য কে এসেছে। কিছুক্ষণ পর রিয়া ফিরে এসে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। রনির ভাইয়া আর শিশির ভাইয়া এসেছে, মনে হচ্ছে কোথাও যাওয়ার পরিকল্পনা আছে। তারপর একরকম গদগদ হয়ে বলল, তুই না দেখলে বিশ্বাসই করবি না, শিশির ভাইয়া কত হ্যান্ডসাম, তাকে দেখলে মনটা ফ্রেশ হয়ে যায়। আনিশা ভ্রু কুঁচকেই বলল, এতই যখন পছন্দ তাহলে তাকে বলে দিচ্ছিস না কেন? রিয়ার মুখে এক মুহূর্তের জন্য ম্লান ছায়া নেমে এলো। হালকা উদাস কণ্ঠে বলল, উনি আমাকে তার ছোট বোনের মতো ভাবেন। তারপর যদি আমি এসব বলি তাহলে হয়তো বাড়িতে আসাও বন্ধ করে দেবে। তার থেকেও বড় কথা, তোর কি মনে হয় আমার সেই বজ্জাত প্রেমিক এটা জানলে আমাকে ছেড়ে দেবে? রিয়ার কথায় আনিশার মুখে হাসি দীর্ঘায়িত হলো। কেবল ঠোঁটেই নয়, তার চোখেও এক প্রকার দুষ্টুমি ভরা হাসির ঝিলিক খেয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখন যা তো, দেখ কিসের জন্য ডাকছে, তবে তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। রিয়া একগাল হাসি দিয়েই বলল, আচ্ছা। তারপর হালকা পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এই রিয়া, অনেক দিন পর শিশির এসেছে, তার জন্য কিছু এনে দে দ্রুত। শিশির হালকা অস্বস্তি প্রকাশ করল, কিন্তু তার মুখে খুশির রেখা স্পষ্ট। রিয়াকে দেখে তার মনটাই ভরে উঠল। না না, এসব কিছুর দরকার নেই বোন আমার। তুমি কেমন আছো? শিশির একদৃষ্টি রিয়া ও তার পরিবেশকে স্ক্যান করে বলল, আর আঙ্কেল আন্টিকে তো দেখতে পাচ্ছি না। রিয়া একটু হালকা হেসে বলল, আমি ভালো আছি, বাবা মা খালামণির বাসায় গেছে, আরও কিছুদিন থাকতে পারি। শিশির একটু কটাক্ষ করল, তুমি তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ, শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছে নেই নাকি? মোটেও আমি বুড়ি হয়ে যাইনি, বয়স তো বেড়েছে তোমার। এখনই বিয়ে না করলে তো পরে আর কোনো মেয়েই পাওয়া যাবে না। রিয়া খিলখিল করে হেসে উঠল। সে ওপরে চলেই যাচ্ছিল, তখন শিশির তাকে ডেকে উঠল। কোথায় যাচ্ছ? এখানেই বসো না। বাড়িতে যেহেতু কেউ নেই, ঘরে একা একা কি করবে? তাছাড়া আমি আর রনি একটু বাইরে ঘুরতে বের হব, চাইলে তুমিও যেতে পারো। আমি যাব না ভাইয়া, আমার বন্ধু এসেছে, উপরে আমার অপেক্ষা করছে।
রনি তার মুখের অভিব্যক্তি পরিবর্তন করল, ভ্রু কুঁচকে গম্ভীরভাবে বলল, বন্ধু, তা আবার বাড়িতে? রিয়া একটু থতমত খেয়ে গেল। কোথা থেকে তার বন্ধু আসবে সে খানিকক্ষণ ভাবল, তারপর মাথা চুলকিয়ে বলল, না না ভাইয়া, বন্ধু নয়, বান্ধবী। ও, নাম কি তার? রনি প্রশ্ন করল। তার কণ্ঠে কিছুটা অগ্রাহ্য প্রকাশ পেল। আনিশা, তুমি তো ওকে চেনো, তাই না? রনি একটু ভ্রু তোলার সাথে সাথে বলল, হ্যাঁ, মেয়েটাকে ঘরে একা একা বসিয়ে রেখেছিস কেন? নিয়ে আয়, অনেক দিন হলো ওকে দেখিনি। মেয়েটা ভারী মিষ্টি, তোর মতো বজ্জাত অন্তত নয় সে। তোর বদলে যদি আমার বোন হতো, তাহলে তোর মতো ডাইনির বোঝাটা আমার ঘাট থেকে নামতো। রনির কথায় মুহূর্তে হাসির রোল পড়ে গেল সেখানে। রিয়া আনিশাকে ডাকতে ওপরে চলে গেল। চল আমার সাথে নিচে আয়, ভাইয়া তোকে ডাকছে। কেন? এত প্রশ্ন করিস কেন বলতো? নিচে গেলেই তো দেখতে পাবি। আনিশা সিঁড়ি বেয়ে নিচে নামতেই কারো দু চোখের দৃষ্টি বিস্ফোরিত হলো। চোখ জোড়া থমকে গেল, সাথে কারো হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে বেড়ে গেল। হয়তো সেখানেই সময় তার গতিপথ হারালো। চারপাশে ঘোর নিস্তব্ধতা বিরাজ করছে। একজোড়া মানবী একে অপরের দিকে সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে। জাগতিক এক অজানা টানে দুজনে পরস্পরের প্রতি আকর্ষিত হচ্ছে। এর পরিণতি কি হবে? প্রণয় নাকি অন্য কিছু? শিশির নির্বাক দৃষ্টিতেই তাকিয়ে আছে। ওপর থেকে নিচে নেমে আসা অপার্থিব সৌন্দর্যের পরিটি যেন তার মুগ্ধতা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু খানিক বাদেই শিশিরের মনের গভীরে কৌতূহলের সুর বেজে উঠল। কোথায় দেখেছে সে মেয়েটিকে? স্মৃতির পাতায় হাতড়ে খুঁজতে খুঁজতে হঠাৎই এক ঝলক চেনা চেহারা ফুটে উঠল। আরে, এ তো রিয়ার বান্ধবী নাকি? তবে কি মেয়েটি রিয়ার বান্ধবী? মনের ভেতর থেকে এক ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর ভেসে এলো। রিয়ার বান্ধবী নয় তো কি তোর বান্ধবী? কাল পর্যন্ত যে মেয়েটাকে ধমক দিয়েছিস, আজ তাকেই দেখে মুগ্ধ হয়ে পড়েছিস। আহা, কি আপার বিস্ময়! নিজের মনের প্রত্যুত্তরে আনমনেই কিঞ্চিত হেসে উঠল তার অধৈর্যগোল। অন্যদিকে আনিশা প্রথমে হতবাক হয়ে তাকিয়েছিল ওই সুদর্শন শ্যামল তরুণের দিকে, যার এলোমেলো চুল, গায়ে আটশাট, বসে থাকা টি শার্ট আর নিষ্পাপ মুখাবয়ব অদ্ভুত নির্দোষ সৌন্দর্যের ছটা ছড়াচ্ছিল। তবে মুহূর্তেই তার স্মৃতি স্পষ্ট হয়ে উঠল। আরে, এ তো সেই ছেলেটি যে নির্বিকার ভঙ্গিতে তাকে ফুল ছেঁড়ার অপরাধে ধমকে দিয়েছিল। ক্রোধের দায়ে আনিশার চোখ মুখ এক লহময় কঠোর হয়ে উঠল, যেন দগ্ধ হওয়া আগুনের শিখা। সে মুখ ফিরিয়ে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে সোফায় বসে রইল। রনি তাকে নানান প্রশ্ন করছে, কেমন আছো, খেয়েছো কিনা, কখন এসেছো? কিন্তু আনিশা শুধু সংক্ষিপ্ত হ্যাঁ হুম বলেই দায় সেরেছে। একবারও তাকায়নি শিশিরের দিকে, ভুল করেও নয়। আহা, যদি সে একবার তাকাতো, যদি দেখতো একজোড়া চোখ অপলক দৃষ্টিতে তার দিকে স্থির হয়ে আছে, গভীর মুগ্ধতায় মোহাবিষ্ট, সে কি বুঝতে পারত সেই শ্যামল তরুণের নয়নে কি অসীম আকুলতা জড়িয়ে আছে, কি নিবিড় আবেগে প্রেমের ভাষার কথা বলছে? হ্যাঁ, যদি সে একবার শুধু চোখ তুলে চাইতো। আনিশা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরেছে। এক সময় যে বাসাটি তাকে নির্ভার প্রশান্তি দিত, আজ সেটাই তার কাছে অচেনা হয়ে উঠেছে। এক অজানা অস্বস্তি তাকে গ্রাস করেছে প্রতিনিয়ত। এর কারণ এবারের কিছু পুরুষের দৃষ্টি লোলাপু, অনাকাঙ্ক্ষিত, অস্বস্তিকর। তাই সে সিদ্ধান্ত নিয়েছে যত দ্রুত সম্ভব এ বাড়ি ছাড়বে, নতুন ঠিকানা খুঁজবে, এমন এক আশ্রয় যেখানে নিঃশ্বাস নিতে পারবে মুক্ত বাতাসে। বাড়ি পৌঁছে দ্রুত হাত মুখ ধুয়ে রান্নায় মন দিল সে। একা মানুষের জন্য অল্প রান্নাই যথেষ্ট, তাই বাড়তি ঝামেলায় যায়নি। কাজ শেষ করে একটুখানি তৃপ্তির নিঃশ্বাস ফেলে খাবার খেয়ে নিল। স্মার্টফোনটা হাতে নিয়ে আনিশা ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ, শুধু ফোনের আলোয় ম্লান ছটা তার ক্লান্ত চোখে পড়ছে। প্রথমেই নানুকে কল দিল সে। বার কয়েক রিং বাজতেই ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো তার মামির। এই একমাত্র মানুষ যিনি কখনোই তাকে মন থেকে আপন করে নেননি, বরং তাকে সংসারের বোঝা হিসেবেই দেখেন। আনিশার বাবা মা হারানোর পরও তিনি যা করেছেন তা কেবল তার মায়ের রেখে যাওয়া সম্পত্তির জন্য। আনিশা মৃদু স্বরেই বলল, কেমন আছো মামি? বাড়ির সবাই কেমন আছে? ওপাশ থেকে তীক্ষ্ণ কণ্ঠের উত্তর এলো, আমরা ভালো আছি, কিন্তু এই অসময়ে ফোন করার কারণ কি? আবার টাকা চাইতে কল দিয়েছো নাকি? শোনো মেয়ে, তোমার মামা আর 1 টাকাও দিতে পারবে না। আমাদেরও সংসার আছে বুঝলে।
সব টাকা যদি তোমার পেছনেই ঢেলে দেই তবে আমাদের চলবে কি করে? আনিশার গলা শুকিয়ে এলো, তবুও ধীর কণ্ঠে বলল, টাকার জন্য ফোন করিনি মামি, নানুর সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, শুধু সেই জন্যই কল দিয়েছিলাম। কথা শেষ করেই কাঁপা কাঁপা হাতে ফোনটা কেটে দিল সে। এ তো নতুন কিছু নয়, প্রতিবারই এমন শত শত তীক্ষ্ণ বাক্যের আঘাত সয়ে যেতে হয় তাকে। মামি কখনোই সুযোগ হাতছাড়া করেন না তাকে কথার তীর ছুঁড়ে বিদ্ধ করার জন্য। আনিশার চোখ জোড়া টলমল করছে, দৃষ্টির কোণে জমে থাকা অশ্রুর ভার আর সইতে না পেরে এক ফোঁটা নোনা জল নিঃশব্দে গড়িয়ে পড়ল তার কপল বেয়ে। কান্নায় গলা বুঝে আছে, হৃদয়ের গভীর ক্ষতগুলো যেন একে একে মুখ খুলছে। বিছানায় নুয়ে পড়ল সে, শূন্যতার চাদরে নিজেকে মুড়িয়ে দিতে চাইল, কিন্তু অতীত তাকে ছেড়ে দিল না। যন্ত্রণার স্মৃতিগুলো একের পর এক ধেয়ে আসতে লাগলো তার মনে, পাথরের মতো ভারী হয়ে চেপে বসলো বুকে। কতটা নিদারুণ, কতটা পীড়াদায়ক সেই স্মৃতি। এক মুহূর্তের জন্য শান্তি দেয় না, বরং প্রতিনিয়ত ধাওয়া করে, মানসিক অস্থিরতার দহন জাগিয়ে রাখে। সহ্য করতে না পেরে আনিশা অস্ফুট স্বরে চুল মুঠো করে ধরে ফিস ফিস করে উঠল এক করুণ আর্তনাদে। ঘোরাঘুরির শেষে রনিকে বাড়ি পৌঁছে দিয়ে শিশিরও ক্লান্ত পায়ে নিজের বাসায় ফিরল। দরজা খুলেই মায়ের স্নিগ্ধ মুখখানা দেখে মুহূর্তেই এক অপার্থিব প্রশান্তি ছুঁয়ে গেল তাকে। কি গভীর মমতা, কি শান্ত সৌন্দর্য তার চেহারায়। ঠিক যেন শিশির থমকে গেল, ঠিক যেন ওই মেয়েটির মতো। নিজের ভাবনায় নিজেই চমকে উঠল সে। কি সব ভুলভাল ভাবছে, মাথায় একটাই ছবি ঘুরপাক খাচ্ছে, বারবার অনাহত অতিথির মতো প্রবেশ করছে স্মৃতিতে। গতকাল সকালেই তো দেখেছিল মেয়েটিকে, অথচ ভালো করে লক্ষ্যই করেনি তার মুখ। মনের এলোমেলো চিন্তা দূর করতে শিশির এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল, ভালোবাসায় সিক্ত এক চুম্বন এঁকে দিল তার ললাটে। মা স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকেও তার বাবাকে খেতে ডাকলেন। শিশির নীরবে খাওয়া শেষ করল, তারপর নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। অফিসের কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছে সে, যদিও অফিসটা বাবার, তবু বাবার অনুপস্থিতিতে সব দায়িত্ব সামলাতে গিয়ে সে নিঃশেষ হয়ে যাচ্ছে। চোখের পাতা ভারী হয়ে আছে, অথচ ঘুম কিছুতেই আসছে না। আনমনেই ফিসফিস করে বলল, আচ্ছা, মেয়েটার নামটা যেন কি ছিল? মুহূর্তেই তার মন বিদ্রুপের সুরে উত্তর দিল, আহা, কি প্রেমিক তুমি শিশির! কাল ধমক দিয়েছ, আজ প্রেমে পড়েছ, আর আজকের মধ্যেই নামটা ভুলে গেলে। বাহ, চমৎকার ব্যাপার। নিজের মনের ব্যঙ্গাত্মক উত্তর শুনে শিশির বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। নামটা ভুলে গেছে, ঠিক আছে, কিন্তু তাই বলে তার মনই তাকে ব্যঙ্গ করবে কেন? কেন তার নিজের মনই তার প্রেমকে উপহাস করছে? আচমকা একটা ব্যাপার খেয়াল করলো সে। সে কি নিজেই নিজেকে প্রেমিক বলছে? এই ভাবনাতেই দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হলো তার। সে কি আসলেই প্রেমে পড়েছে? না, অসম্ভব। নিজের চিন্তাভাবনাগুলো যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, মস্তিষ্ক কাজ করতে চাইছে না আর। আজ আর কিছু ভাবতে পারবে না সে, এসব বিষয়ে কাল ভেবে দেখবে। এখন সে ক্লান্ত। খানিক পরেই শিশির গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল, অজানা এক স্বপ্নলোকে, যেখানে হয়তো কোনো এক অমায়িক মেয়ের মুখচ্ছবি ঝলসে উঠবে চাঁদের মায়াবী আলোয়। পশ্চিমের আকাশে সূর্যের ক্ষীণ আলোক রোশনি এখনো ম্লান হয়ে ঝুলে আছে, যেন বিদায় নেবার আগে শেষবারের মতো পৃথিবীকে ছুঁয়ে দেখছে। রাতের তন্দ্রাচ্ছন্নতা খানিক আগেই কেটে গেছে, চারপাশে ভোরের পাখিদের কিচিরমিচির শব্দ এক নতুন দিনের বার্তা বহন করে আনছে। আনিশা ধীরে ধীরে ঘুমের ঘোর কাটিয়ে উঠে বসে, আর মোড়া ভেঙে পা নামায় মেঝেতে। আজ বেশ দেরি হয়ে গেল তার উঠতে। সময় নষ্ট না করে দ্রুত হাত মুখ ধুয়ে রান্নার আয়োজনে মন দিল। চুলায় হাঁড়ি পাতিল বসিয়ে দাঁড়াতেই স্মৃতির দরজা খুলে গেল। অতীতের চেনা মুখ, পুরনো দিনের আবেগ, হারিয়ে যাওয়া মুহূর্তগুলো একে একে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। প্রবল বৃষ্টি ঝরছিল সেদিন, আকাশ উন্মত্ত, প্রকৃতি অজানা আশঙ্কায় শিহরিত। সেদিনটায় এক অঝোর বর্ষণের সকালে বাবা মা তাকে নানুর বাসায় রেখে জরুরি কাজে বের হয়েছিলেন। যাওয়ার আগে মা স্নেহমাখা হাতে তার কপালে এক ছোট্ট চুম্বন এঁকে দিয়ে বলেছিলেন, আমি তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু সে অপেক্ষা আজও ফুরোয়নি। মাকে সে আর জীবিত দেখতে পায়নি। সেদিনে ঝড় বৃষ্টি প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ নিয়ে নেমে এসেছিল পৃথিবীর বুকে। বাতাসের তাণ্ডবে চারপাশে সবকিছু যখন ধোঁয়াশায় ঢেকে গিয়েছিল, ঠিক তখনই ঠিক তখনই সামনে থেকে আসা এক দানবের মতো বিশাল ট্রাক তার ভালোবাসার দুইটি মানুষকে চিরতরে ছিনিয়ে নিয়ে গেল।
বৃদ্ধ নানুর আর্তনাদ সেদিন মিশে গিয়েছিল ঝড়ের গর্জনের সাথে, আর আনিশার ছোট্ট হৃদয়ে জন্ম নিয়েছিল এক গভীর শূন্যতা, এক অন্তহীন বেদনার গল্প। অতীতের দুঃসহ স্মৃতিতে ডুবে যেতে যেতে আনিশার চোখ জোড়া থেকে নিঃসৃত হলো দুফোঁটা অশ্রু। দ্রুত হাত দিয়ে চোখ মুছে ফেলল সে, যেন সেই অশ্রু আর কোনোভাবে তার সামনে না আসে। খাওয়া দাওয়া শেষ করে মন সংযোগে এক পলক না হারিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল কলেজের দিকে। আজই সে রিয়াকে নিয়ে নতুন বাসার খোঁজ করবে। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকাটা তার জন্য অসম্ভব হয়ে উঠেছে। কাল মাঝরাতে এই বাড়ির ছেলে দুটি আবার তার দরজায় কড়া নেড়েছিল, কোনো এক অজ্ঞাত উদ্দেশ্যে। সে কি ভয়াবহ আতঙ্কে ছিল তার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন। বিছানায় গুটিসুটি মেরে ভয় আর উদ্বেগ সমস্ত রাত কাটিয়ে দিয়েছিল। শিশির একটু আগে ঘুম থেকে উঠেছে, দেহটা নিয়ে এখনো বিছানায় নিস্তেজভাবে বসে আছে সে। চোখের পাতা ভারী, মনে হচ্ছে এক মনোহর নিদ্রার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিংবা কোনো এক গুরুত্বপূর্ণ মন্ত্রের উচ্চারণে মগ্ন। তখনই হঠাৎ করেই তার পিঠে সশব্দে একটা কড়া আঘাত পড়ল। তার ঘুম এক মুহূর্তেই ছুটে গেল, চোখ দুটো মুহূর্তে চওড়া হয়ে উঠল। পিছন ফিরে দেখতেই সে দেখতে পেল পিঠে আঘাত করা ব্যক্তিটি তার আম্মাজান। মায়ের মুখে সেই পরিচিত তীক্ষ্ণ তিরস্কারের ছায়া। শিশির বরাবরই একটু ঘুমকাতুরে। ঘুম থেকে উঠে আধ ঘন্টা বিছানায় বসে ঝিমুচ্ছে, এটাই তার এক দুর্বলতা, তার এক অনবদ্য অভ্যাস। আর সেই অভ্যাসেই আজকাল মা আর একটুও সহ্য করতে পারে না। তিনি ছেলের এই নিদ্রালু প্রবৃত্তি নিয়ে একেবারে অখুশি। শিশির তার মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলতে চাচ্ছে কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। তার মা প্রতিদিনই এই কাজ করে তার ঘুম ভাঙানোর জন্য। প্রতিদিন তুমি আমার সাথে এমন করো। শিশির অকারণে বিরক্ত হয়ে মর্মে মর্মে বলল, একটু ঘুমাতে দাও না। তার মা এক মুহূর্ত দেরি না করে উত্তর দিলেন, আমি তোমাকে ঘুমাতে দিই না? বলি কয়টা বাজে সে খেয়াল তোমার আছে কি? থাকবেই বা কিভাবে? সাহেব তো মাত্র ঘুম থেকে উঠলেন। শিশির অবাক হয়ে এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল। তারপর আলো ভোলা মুখে প্রশ্ন করল, কয়টা বাজে মা? মা একটা হালকা হাসি দিয়ে উত্তর দিলেন, 12:30 বাজে। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত ঘুমাচ্ছিলে তুমি, এখন তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে পড়ো। যখন দেখো তখনই সাহেব ঘুমে ঢলতে ঢলতে বিছানায় বসে মন্ত্র জপ করছেন। মা তাকে বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, খেয়ে নাও। শিশির আলসেমি ঝেড়ে ফেলে এক গাল হাই তুলতে তুলতে হাত পা সরিয়ে আলমোড়া ভাঙল। তারপর ধীর পায়ে বাথরুমের দিকে এগালো। গা থেকে অবসতা সরিয়ে হাত মুখ ধুয়ে নিল সতেজ হওয়ার জন্য। তার রুমটা ওপরের তলায়, তাই নিচে নামতে হলে দীর্ঘ সিঁড়ি পেরোতে হবে। ধীর পায়ে নেমে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতেই তার চোখ পড়ল মা সেখানে চুপচাপ বসে আছেন, প্রতিদিনের মতোই এখনও না খেয়ে অপেক্ষা করছেন তার জন্য। এই দৃশ্য শিশিরের কাছে নতুন নয়, জানে তার মা এমনই। ছেলেকে না খাইয়ে কখনো মুখে খাবার তুলবেন না। শিশির চুপচাপ টেবিলে বসে খেতে শুরু করলো। অন্যদিকে আনিকা মাহমুদ বারবার ছেলের মুখের দিকে তাকাচ্ছেন। গুরুজনরা বলেন, মায়েরা যদি সন্তানের দিকে বেশি তাকান তবে নাকি সন্তানের নজর লেগে যায়, কিন্তু তিনি এসব ভাবছেন না। তার চিন্তা অন্য কিছু নিয়ে। ছেলের বিয়ের বয়স হয়েছে, সে কতদিন আর একা থাকবে? তার নিজের শরীরও তো সবসময় ভালো থাকে না। ছেলের জন্য যদি সত্যি ভালো একটা মেয়ে পাওয়া যায় তবে খুব শীঘ্রই তিনি শিশিরের বিয়ের ব্যবস্থা করবেন। ক্লাস শেষে কলেজের মাঠে বসে রিয়া আর আনিশা নতুন বাসার প্রসঙ্গে গভীর আলোচনা করছে। অনেক খোঁজাখুঁজি করেও তারা এখনও তেমন ভালো কোনো বাসা খুঁজে পায়নি, অথচ তার কলেজের কাছেই থাকা দরকার। রিয়া চিন্তিত ভঙ্গিতে বসে আছে। সে আগেও আনিশাকে তাদের বাড়িতে থাকতে বলেছিল, কিন্তু আনিশা রাজি হয়নি। এবার কি সে শিশির ভাইদের বাড়ির কথা বলবে? আনিশা কি রাজি হবে? কেনই বা হবে না? শিশির ভাইদের বাড়িটা বেশ বড়, আর ওপরতলার ঘর তারা ভাড়া দিচ্ছে। দ্বিধা সরিয়ে শেষমেশ রিয়া বলেই ফেলল, তুই চাইলে শিশির ভাইয়ার বাসাটা দেখতে পারিস, ওনারা উপরতলার ঘরটা ভাড়া দেবেন। তুই যদি রাজি থাকিস আমি রনি ভাইয়াকে বলবো শিশির ভাইয়ার সাথে কথা বলতে। রিয়ার কথা শুনে আনিশার মুখটা কালো হয়ে গেল। শিশির মানে সেই ছেলেটা যে তাকে বিনা কারণে বকাবকি করেছিল। তার ভেতরের বিরক্তি মাথাচাড়া দিয়ে উঠল, কিন্তু বাস্তবতা তাকে থামিয়ে দিল। ভালো বাড়ি তো এখনও পাওয়া যায়নি, তাহলে আরেকবার ভেবে দেখলেই ভালো। সেই ছেলেটা আবার তাকে কথা শোনাবে বলে মনে হয় না। হয়তোবা এতটা রূঢ় নয় সে, হয়তো সেদিন একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আনিশা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ মাথা নাড়ল। ঠিক আছে,
বাসাটা একবার দেখে নেব। শিশির খাওয়া দাওয়া শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। ঘরে বসে আর ভালো লাগছিল না। অফিসেও আজ তেমন কোনো কাজ নেই। একঘেয়েমি কাটাতে শহরের রাস্তায় একটু ঘুরে আসলেই ভালো। পথের মাঝে হঠাৎ চোখ পড়ল একটা ক্লান্ত অবসন্ন মুখ। আনিশা। রনির কাছ থেকেই সে জেনেছে মেয়েটির নাম। রাস্তার ধারে ধীর পায়ে হাঁটছে সে। ক্লান্তি তার শরীরকে গ্রাস করছে। শিশির বাইক থামালো, কিন্তু মেয়েটি তাকিয়েও দেখলো না। এমন ভান করলো যেন আশেপাশের কেউই তার দৃষ্টি কাটাতে পারেনি। শিশির একটু হাসলো, তারপর পেছন থেকেই ডেকে উঠল। এই মেয়ে, এদিকে আসো, একটু শুনে যাও। আনিশা থমকে দাঁড়ালো, কিছুটা দ্বিধা নিয়ে মনে মনে ভাবলো লোকটা আবার ডাকছে কেন। কিছুক্ষণ ভাবার পর ধীর পায়ে এগিয়ে গেল। শিশির সরাসরি তার চোখে তাকিয়ে বলল, আমি সেদিন যা করেছি তার জন্য সত্যিই লজ্জিত। একটু বেশি রিয়েক্ট করে ফেলেছিলাম, দুঃখিত। তুমি যেন কিছু মনে না করো। আনিশা একটু বিস্মিত হলো, তবে দ্রুতই স্বাভাবিক হয়ে হাসি মুখে বলল, না না, আমি কিছু মনে করিনি ভাইয়া। এক মুহূর্ত, শুধু একটুখানি মুহূর্ত, শিশিরের মনে হলো কেউ যেন তার বুকে নির্দয়ভাবে ছুরি বসিয়ে দিল। তার মনে তখনই ব্যঙ্গ করে বলে উঠল, দেখলি দেখলি তো, মেয়েটা তোকে একেবারে ভাই বানিয়ে দিল। আহারে, এই জীবন আর প্রেম করা হলো না তোর। ছি ছি, লজ্জায় তো এখন এক গ্লাস পানিতে ডুবে মরা উচিত। তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে আনিশা। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসতে পারি। শিশির কথাটা এমনভাবে বলল যে আনিশা না বলার ফুসরত পেল না। অজ্ঞতা আচ্ছা বলে বাইকে উঠে বসল। যদিও সে ইতস্তত বোধ করছিল, সে নিজের ভারসাম্য ঠিক রাখার জন্য শিশিরের কাঁধে আলতোভাবে হাত রাখল। এতে শিশিরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে। নিস্তরঙ্গ, সায়াহ্ন, নির্জন প্রকৃতি, আস্তগামী সূর্যের রক্তিম আভায় আকাশ মোহনীয় দীপ্তি ছড়াচ্ছে। পথের দুই প্রান্তে শীতল ছায়া বিস্তার করে আছে গাছগুলো। বাইক চলছে আপন গতিতে। শিশিরের মনে হতে লাগলো যদি সময়টা এখানেই থমকে যেত, যদি এই রাস্তাটা ক্রমে দীর্ঘ হতো। শুধু সে আর তার আনিশা মনে মনে ভাবলো সে, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। নিষ্ঠুর সময় শিশিরের অপেক্ষায় একটুও থমকালো না, অবিচল প্রবাহে বয়ে গেল তার মতো করে। খুব দ্রুতই কাঙ্ক্ষিত মুহূর্তে ফুরিয়ে এলো, আর তারা পৌঁছে গেল আনিশার বাড়ির কাছে। আনিশা ভেতরে না যাওয়া পর্যন্ত শিশির বাইরে দাঁড়িয়ে রইল। আনিশাকে নিরাপদে পৌঁছে দিয়ে সে অফিসের পথে রওনা হলো, তবে কাজের তাগিদে নয়। উদ্দেশ্য ভিন্ন। কিছু গুরুত্বপূর্ণ ফাইল কর্মীদের হাতে তুলে দিয়ে তা ক্লায়েন্টের কাছে পৌঁছানোর ব্যবস্থা করলো। কাজ প্রায় শেষ। বিদায়ের আগে একবার ঘুরে দেখলো চিরচেনা অফিস পরিবেশ। অফিসের কোণে করিডোরের ধারে ছোট্ট বাগানে শোভা পাচ্ছে নীলমণি, লতা আর পার্সিয়ান জুই। গাছের প্রতি তার অনুরাগ গভীর। জমকালো আসবাবের চেয়ে সবুজের ছায়াই তার বেশি প্রিয়। একটুখানি প্রকৃতি তার আশেপাশে থাকলেই যেন মনটা প্রশান্ত হয়ে যায়। অবশেষে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শত শত অজানা, অপ্রকাশিত ভাবনা তার মনে দোল খেতে লাগলো। কিছু প্রশ্ন, কিছু সংশয়, আর কিছু অনুভূতি যার নাম এখনো জানা হয়নি। সে ভাবছে কবে জানাবে আনিশাকে তার মনের কথা। আচ্ছা, আনিশা কি রাজি হবে, নাকি নীরব দৃষ্টিতে তাকে প্রত্যাখ্যান করবে? যদি সত্যিই তা করে, তবে তবে সে কি নিজেকে বিলিয়ে দেবে হতাশার অতল গহ্বরে? দেবদাস হয়ে যাবে? না, তা কখনোই নয়। চিন্তার অগোচরে ডুবে থাকা শিশির খেয়ালই করেনি সামনে থেকে ধেয়ে আসছে বিশাল গাড়িটিকে। মুহূর্তেই বিভ্রম, তারপরে প্রচণ্ড শব্দে বাইকটি সেই অতিকায় যানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো। চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল সব। রাস্তার বুকে নিথর পড়ে রইল শিশিরের রক্তাক্ত দেহ। মৃত্যুর যন্ত্রণা তাকে নিঃশেষ করে দিচ্ছে। মাথা থেকে অনবরত গড়িয়ে পড়ছে উষ্ণ রক্ত। লাল স্রোতে ঢেকে যাচ্ছে পথে ধূসর চতুর্দিকে। তার দৃষ্টি ঝাপসা হয়ে আছে। সমস্ত শব্দ ক্রমে স্তম্ভিত হয়ে যাচ্ছে কানে। জগতের কোলাহল মিলিয়ে যাচ্ছে নিঃসীম নীরবতায়। শরীরে অসহনীয় যন্ত্রণা, তার ঠোঁট কাঁপছে। অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে আছে, অথচ কথাগুলো শব্দ হয়ে ফোটার আগে হারিয়ে যাচ্ছে শূন্যে। মায়ের মুখ মনে পড়ছে, একদম স্পষ্ট, অথচ দুর্বোধ্য স্বপ্নের মতো। তার দৃষ্টির শেষ আলোটুকুও মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। চারপাশের সমস্ত কোলাহল মুহূর্তেই স্তব্ধ। কিছু বোঝার আগেই পথচারীরা ছুটে আসে আহত শিশিরের নিথর দেহর পাশে, যেখানে জীবন আর মৃত্যুর মাঝে ব্যবধান কেবল এক নিঃশ্বাসের। আনিশা বাড়িতে পৌঁছে গোসল করে খাওয়া দাওয়া শেষে মাত্রই বিছানায় বসেছে। লোকটাকে যেমন রাগচটা ভেবেছিল সে, লোকটা ঠিক তেমন নয়। যথেষ্ট ভালো ছেলে সে।
অন্য কেউ যদি ওকে বাইকে ওঠার কথা বলতো তাহলে সে কখনোই উঠতো না, কিন্তু শেষেই তাকে সাহায্য করতে চাইছিল ভেবে তার ভালো লাগছে। তার ভাবনার মাঝেই তার ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। রিয়া কল করেছে। হ্যালো আনিশা, তুই কি আমার সাথে একটু হাসপাতালে যেতে পারবি? কেন, কি হয়েছে তোর? আমার কিছুই হয়নি, শিশির ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করেছে, খুব গুরুতর জখম হয়েছে উনি। আনিশা বিশ্বাস করতে চাইল না যেন, একটু আগেই না তাকে পৌঁছে দিয়ে গেছে লোকটা। আনিশা আতঙ্কিত স্বরে রিয়াকে বলল, আমি আসছি, তুই বের হ বাড়ি থেকে, এরপর দুজন একসাথে যাব। রিয়া আচ্ছা বলতেই সে তৎক্ষণাৎ কলটা কেটে দিল। আশরাফ আহমেদ এবং আনিকা মাহমুদ হন্তদন্ত পায়ে হাসপাতালে প্রবেশ করলেন। তাদের কলিজা যন্ত্রণায় দগ্ধ হয়ে যাচ্ছে প্রাণপ্রিয় ছেলের এহেন অবস্থা দেখে। আশরাফ আহমেদ গম্ভীর মুখে বেঞ্চিতে বসে আছেন। তার খুব কষ্ট হচ্ছে। ছেলেকে বড্ড ভালোবাসলেও প্রকাশ করেন না তিনি। পুরুষ মানুষ হওয়ায় সবার সামনে কাঁদতে পারছেন না। মুখখানা ভয়াবহ কঠিন, অথচ মনে কি ভীষণ যন্ত্রণা। ইতিমধ্যে আনিশা আর রিয়া হাসপাতালে এসে পৌঁছেছে। রনি আগেই চলে এসেছে। আনিকা মাহমুদ ছেলের এই মর্মান্তিক অবস্থা সহ্য করতে পারছেন না। কেঁদে কেটে বুক ভাসাচ্ছেন। খুব ভালোবাসেন ছেলেকে তিনি। ছেলে অন্তপ্রাণ, প্রতি মুহূর্তে চোখে হারান। সেই ছেলের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। আনিশা আর রিয়া মিলে তাকে সামলাচ্ছেন। আনিশার খুব খারাপ লাগছে, অনুশোচনা হচ্ছে তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথেই তো আহত হয়েছে শিশির। একথা ভাবতে তার ভীষণ মন পড়ছে। আনিশা কেবিনের বাইরে থেকে শিশিরকে এক পলক দেখল। পেশিবহুল শরীরটা নিথর হয়ে পড়ে আছে। মাথার সাদা ব্যান্ডেজটা এখনও রক্তে ভিজে আছে। মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানোলা লাগানো, তাতে স্যালাইন চলছে। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। আনিশার মনে হলো তার হৃদযন্ত্রটা কেউ খামছে ধরেছে। আনিশার চোখ পানিতে টলমল করছে, যে কোনো সময় তা গড়িয়ে পড়বে। বাবা মা ছাড়া আর কারো জন্য কখনো কেঁদেছে কিনা সে জানে না, কিন্তু শিশিরের জন্য তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। ধরণীতে অন্ধকার ছেয়ে আছে। নিকষ কালো অন্ধকারে শশধর তার উজ্জ্বল কিরণ ছড়াচ্ছে। আকাশে তারাগুলো মিটমিট করেই জ্বলছে। কেউ একজন কাঁদছে, কিন্তু নিঃশব্দে। তার দৃষ্টি তন্দ্রাচ্ছন্ন আকাশে। আনিশা আর রিয়া সে রাতে বাড়ি ফেরেনি। তারা কেউই ফেরেনি। শিশিরের অবস্থা আগে থেকে খানিকটা ভালো। অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছে, স্যালাইন চলছে, জ্ঞানও ফিরেছে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে সে। আশরাফ আহমেদ এবং আনিকা মাহমুদ তার সাথে দেখা করতে কেবিনে ঢুকেছেন। আনিকা মাহমুদ শিশিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। শিশির আবেশে চোখ বন্ধ করল। তীব্র যন্ত্রণা শেষে মায়ের সামান্য আদরটাই তার ব্যথানাশক হিসেবে কাজ করল। আশরাফ আহমেদ ছেলের দিকে তাকিয়ে আছেন। তার একমাত্র আদরের ছেলে, ভীষণ ভালোবেসে বড় করেছেন। ছেলেকে আগের থেকে সুস্থ দেখে তার হৃদয় শীতল হয়ে যাচ্ছে। সন্তানের জন্য হাহাকার করতে থাকা তার অশান্ত মনটা ছেলেকে দেখে নিমিষেই শান্ত হয়ে গেল। ওরা দুজনে বেরিয়ে যেতেই রিয়া কেবিনে ঢুকলো। রিয়াকে দেখে শিশুর খুশিই হলো। তার বোন নেই। রিয়াকে সে নিজের বোন বলেই ভাবে, কিন্তু তার চোখ জোড়া রিয়ার পাশে অন্য কাউকে খুঁজছে। রিয়া খানিক বাদেই কেবিন থেকে বেরিয়ে গেল। শিশিরের মনে হলো শিশিরের চোখ আনিশাকে খুঁজছে। হঠাৎ তার মনে হলো আনিশা কেন আসতে যাবে এখানে। সে হয়তো জানেও না তার এই অবস্থার ব্যাপারে, কিন্তু তাকে অবাক করে দিয়ে আনিশা ধীর পায়ে কেবিনের সামনে এসে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। শিশিরের মনে শীতল হাওয়া বয়ে গেল। হৃদস্পন্দন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। ক্রমেই তা অস্বাভাবিক হলো। মনে হলো বুকের ভেতর কেউ হাতুড়ি পেটাচ্ছে, যেন এক্ষুনি পাঁজরের হাড়গুলো ভেঙে পড়বে। শিশির আনিশাকে ভেতরে আসতে বলল। বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। আনিশা শিশিরকে কি বলবে ভেবে পাচ্ছে না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে ঋণঋণে কণ্ঠে শিশিরকে বেশ কয়েকটা প্রশ্ন করল। শিশির উত্তর দিতে পারল না। গলাটা তার শুকিয়ে আছে। সে তৃষ্ণার্ত, ভীষণভাবে তৃষ্ণার্ত। সে পানি চাইল আনিশার কাছে। আনিশা হন্তদন্ত হয়ে পানি ভর্তি গ্লাস নিয়ে এলো। শিশির যন্ত্রণায় উঠতে পারছে না। আনিশার খুব মায়া হলো। সে শিশিরকে উঠতে সাহায্য করতে চাইল, কিন্তু তার দু হাতে সে পেশিবহুল শিশিরের শরীর পুরোপুরি ধরতে ব্যর্থ হলো। সে শিশিরকে ভালো করে ধরে উঠে বসাতে সাহায্য করলো। লজ্জায় তার মুখখানি লাল টমেটো হয়ে গেল। শিশির কিঞ্চিত ঠোঁট ছড়িয়ে হাসল তার প্রেয়সীর লজ্জারাঙ্গা মুখশ্রী দেখে। তা দেখে যেন আনিশার লজ্জা কয়েকশো গুণ বেড়ে গেল। আনিশা তাকে পানি খাইয়ে দিলে সে নিজের গলাটা ভিজিয়ে নেয়। আনিশা এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। সে ইতস্তত বোধ করছে,
কি বলবে সে খুঁজে পেল না। খানিক বসে থেকে সে চলে যেতে উদ্যত হলেই শিশির পেছন থেকে তার হাত আঁকড়ে ধরল। কেবিনের বাইরে থেকে তা স্পষ্ট দেখতে পেলেন আনিকা মাহমুদ। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়, দিনের পর রাত, আর তারপর নতুন সূর্যোদয়। টানা 1 সপ্তাহ হাসপাতালে কাটানোর পর গতকাল শিশিরকে বাড়ি নিয়ে আসা হয়েছিল। আপাতত সে ঘুমে বিভোর। তাকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। মাথার ব্যান্ডেজটা এখনও রয়ে গেছে। আনিকা মাহমুদ ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আজকাল ছেলের জন্য বড্ড চিন্তা হয় তার। সে না থাকলে কে তার ছেলেকে এভাবে দেখবে? কথায় আছে না, সন্তানেরা বাবা মায়ের কাছে সবসময় সেই ছোটই থেকে যায়। ইতোমধ্যে শিশিরের সাথে রনির কথা হয়েছে আনিশার বাসা ভাড়ার ব্যাপারে। সে তার মাকে জানিয়েছে। মায়ের সম্মতি পেয়েই সে আনিশাকে আসতে বলেছে। আনিশা তার জিনিসপত্র নিয়ে গতকাল এখানে উঠেছে। রৌদ্র উজ্জ্বল সকাল, আকাশে মেঘের ছিটে ফোটাও নেই। নীলাভ মেঘহীন আকাশটা যেন হীরের মতো চকচক করছে। আনিশা সারা রাত ঘুমাতে পারেনি, চোখ জ্বালা করছে, শরীরটা অসাড় লাগছে। 3 দিন হয়ে গেল সে এখানে উঠেছে। অচেনা জায়গায় থাকার অভ্যাস না থাকায় রাতে ঘুমেরা চোখে ধরা দিচ্ছেই না। সে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিল। সে নিজেই রান্না করত, কিন্তু আনিকা মাহমুদ তাকে রান্না করতে দেননি। তিনি আনিশাকে নিজের বাড়ি ভেবে এখানে থাকতে বলেছেন। আনিশার এখানে খুব ভালো লাগছে। সে মায়ের মতো একজন মানুষ পেয়েছে যে কিনা একটু পরপর তার কোনো সমস্যা হচ্ছে কিনা তা জেনে যায়। আশরাফ আহমেদও আনিশাকে স্নেহ করেন। তিনি কালকে আনিশার সাথে খোশ গল্পে মেতেছিলেন। আশরাফ আহমেদ খুব নরম মনের মানুষ, কিন্তু তিনি তা কাউকে বুঝতে দেন না। সবাই এখানে তাকে ভালোবাসে। এমন একটা ভালোবাসার পরিবারই তো সে চেয়েছিল। কিন্তু সে তো এখানে সারা জীবন থাকতে পারবে না, এই ভালোবাসাগুলো পাবে না। ঘুম থেকে উঠে এসে হয়তো আর ফুলে ভর্তি কাঠগোলাপ গাছটা দেখতে পাবে না। এসব ভাবতেই তার মন খারাপ হয়ে গেল। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আনিকা মাহমুদ তাকে খেতে ইশারা করলেন, কিন্তু তার খেতে মন চাইল না। সে ভাত নাড়াচাড়া করতেই লাগলো। বিষয়টা আশরাফ আহমেদ লক্ষ্য করলেন। তিনি স্ত্রীকে ইশারা করলেন। আনিকা মাহমুদ চিন্তিত স্বরে আনিশাকে বললেন, খাচ্ছ না কেন মা? খাবার ভালো হয়নি? অন্য কিছু করে দেবো? না না আন্টি, খাবার খুব মজা হয়েছে, আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। মানুষগুলো তাকে নিয়ে কত ভাবে, এমন ভালোবাসা সে কি আর কোথাও পাবে? তার ভাবনার মাঝে আনিকা মাহমুদ বলেন, তাহলে খাচ্ছ না কেন তুমি? আনিশা বেখেয়ালে বলতে থাকলো। সে কি বলছে সে জানে না। আমি তো এখানে সারা জীবন থাকতে পারবো না আন্টি, আপনাদের খুব মিস করব, খুব, এটাই ভাবছিলাম আমি। আনিকা মাহমুদ কিছু একটা ভাবলেন। পরক্ষণেই তিনি হেসে উঠলেন। তিনি খানিক জোর করেই নিজের হাতে আনিশাকে খাইয়ে দিলেন। তার একটা কন্যা সন্তানের খুব শখ ছিল। তার যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো তিনি তাকে এভাবে আহ্লাদ করে খাইয়ে দিতেন। বরাবরের মতোই আজও শিশির দেরি করেই উঠল। অভ্যাস অনুযায়ী এখনও বিছানায় বসে আছে, কিন্তু মায়ের ঘুষিটা আজকে আর পিঠে পড়েনি। সে আনমনে কিঞ্চিত হাসল। সে পুরোপুরি না হলেও এখন বেশ সুস্থ। আজ আর নিচে যেতে হয়নি তাকে। তার মা তার খাবার ওপরে দিয়ে গেছেন। সে জামা কাপড় পরে রেডি হয়ে নিল। যেভাবে হোক সে আজকে অফিসে যাবে। কিছুদিন অসুস্থ থাকার বাহানায় তার বাবা তাকে অফিসে যেতে দেননি, তাই সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এসেছে। নিঃশব্দে গেটটাও ভালো মতো লাগিয়ে দিয়েছে। বাড়ি থেকে যখন বের হয়ে গেছে তাহলে সে এখন নিশ্চিন্তে অফিসে যেতে পারবে। তাকে কেউ দেখেনি ভাবতেই সে বেজায় খুশি হলো। কিন্তু সে হয়তো দেখতেই পায়নি তার আম্মা জানালা দিয়ে তার কর্মকাণ্ড দেখে মিটি মিটি হাসছেন। আনিশা আজ কলেজে যায়নি। সে শিশিরের পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। বাড়িটা বিশাল বড়, ভেতর থেকে যেন এক রাজকীয় জমকালো প্রাসাদ। বাড়ির ভেতরটা শৌখিন জিনিসপত্রে সাজানো। বাড়ির আনাচে কানাচে আভিজাত্য লুকিয়ে আছে। আনিশার রুমটাও খুব সুন্দর। দেয়ালের অফ হোয়াইট রং আর ভিনটেজ কারুকাজ খচিত আসবাবপত্রগুলো পড়ন্ত বিকেলের আলোতে এক মোহনীয় পরিবেশ সৃষ্টি করছে। সে রুমের ব্যালকনিতে বসে আছে। এখান থেকে কাঠগোলাপ গাছটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। গাছটা ফুলের ভারে নুয়ে আছে। গাছটিকে দেখে তার শিশিরের কথা মনে পড়ছে। সেদিন শিশির তার হাত ধরার পর তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু আনিশা হাত ছাড়িয়ে কেবিন থেকে বের হয়ে গেছে। তারপর থেকে সে একবারও শিশিরকে দেখতে যায়নি। তার বাড়িতে থেকে তাকেই দেখতে যায়নি। কাকতালীয়ভাবে তাদের সামনাসামনি কথা বলার সুযোগও হয়নি। ব্যাপারটা আশ্চর্যের না? সেদিনের শিশিরের চোখে কিছু একটা তো ছিল। কি ছিল? ভালোবাসা? প্রণয়? আনিশার পক্ষে সে দৃষ্টি উপেক্ষা করা অসম্ভব ছিল।
তার চোখজোড়া কিছু একটার আকুতি প্রকাশ করছিল। কিছু একটা তো বলতে চেয়েছিল সে, কিন্তু আনিশা নিষ্ঠুর মানবীর মতো চলে এসেছে। গোধূলি বেলার অপার্থিব সৌন্দর্যের পর রাতের নিখোশ কালো অন্ধকারের দেখা মিলাচ্ছে। আনিশা রাতের খাবার খেয়ে নিয়েছে। সৌভাগ্যক্রমে খাবার টেবিলে শিশিরকে দেখতে পেয়েছে সে। দু একবার তাদের চোখাচোখিও হয়েছে। চোখাচোখি হওয়া মাত্রই শিশিরের সেই চিরচেনা নজর করা দৃষ্টি, মিষ্টি হাসিটা দেখতে পেয়েছিল সে। আনিশার মনে হয় না শিশিরের 25 বছর, না চেহারায় না আচরণে। কিছুতেই বোঝার উপায় নেই যে 25 বছর প্রাপ্তবয়স্ক পুরুষ। শিশিরের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে পড়তে বসল সে। খানিক বাদেই ঘুমিয়ে পড়বে। যথেষ্ট রাত হয়েছে, এখন না ঘুমালে ভোরে উঠতে পারবে না। অন্ধকারের ঘোর অমানিশা শেষে এক অনিন্দ সুন্দর প্রভাতের দেখা মিলেছে, যা এখনো পুরোপুরি বিস্তার লাভ করতে পারেনি ধরণীতে। এখনো আবছা অন্ধকার বিদ্যমান। শিশিরের ঘুম ভেঙেছে একদম সকালে। তার নিজেকে কেমন যেন ফুরফুরে লাগছে। সে ব্যালকনিতে গিয়ে বসেছে। তার দৃষ্টি নিবদ্ধ হলো পদ্মপুকুরের টলটলে জলে। পদ্মপুকুরের কমলকলি দুটো মৃদুমন্দ বাতাস দুলছে। পার্সিয়ান জুঁইয়ের তীব্র সুগন্ধ ভেসে আসছে। চারদিকে বিভিন্ন ফুলের সৌরভ, নিরিবিলি প্রকৃতি, যে কারো মন নিমেষে ভালো করে দেওয়ার মতো পরিবেশ। শিশির খানিক বাদে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। নিচে নামতেই সে এক অভূতপূর্ব ঘটনার সম্মুখীন হলো। তার আম্মাজান তার প্রেয়সীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। মুহূর্তটা সে তৎক্ষণিক ক্যামেরায় বন্দি করতে চাইল। এমন মুহূর্ত আরও 2-1 বার দেখতে পাবে কিনা তার জানা নেই। ভালোবাসার মানুষ একসঙ্গে বসে আছে। আনিকা মাহমুদ তাকে কৌশলে কাছে ডেকে আনিশার পাশেই বসিয়ে দিলেন। আনিশা আর চোখে শিশিরকে দেখছে। পুনরায় শিশিরের দিকে তাকাতেই তাদের চোখাচোখি হয়ে গেল। সে কি চাহনি? আনিশার হৃদয় কম্পিত হলো। তার গলা শুকিয়ে এলো। সে তড়িঘড়ি করে পানি খেতে লাগলো। পানি খাওয়ার সময় শিশির তার দিকে তাকাতেই তার বিষম উঠে গেল। শিশিরের হাসি পেল, প্রচণ্ড হাসি পেল। আনিকা মাহমুদ তাকে চোখ রাঙালে সে চুপ হয়ে যায়। আনিকা মাহমুদ দুজনকেই খাইয়ে দিচ্ছেন। খাওয়া শেষে আনিকা নিজের রুমে এবং শিশির বাড়ির সামনের দিকটায় হাঁটাহাঁটি করছে। শিশিরের পদ্মপুকুরটা কৃত্রিম উপায়ে তৈরি। শিশির নিজেই বাগানের একপাশে মাটি খুঁড়ে তাতে সিমেন্টের আস্তরণ দিয়েছে। পুকুরে ছোট্ট দুটো অনিন্দ সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। সে ফুলগুলোর দিকে বেশ কিছুক্ষণ ধরে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিশা ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে তাকে লক্ষ্য করছে। তার ইচ্ছে করছে শিশিরের ঘন কালো চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিতে, তার সাথে পদ্মপুকুরের পাশে বসে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে। কেন হচ্ছে এমন? সে কি নিচে দাঁড়ানো পুরুষটির প্রেমে পড়েছে? কিন্তু কখন? সে উত্তর খুঁজে পেল না, হয়তো খুঁজতেও চাইল না। আনিশা আজ কলেজে গিয়েছে। সে আজ দ্রুত ফিরবে, কারণ আকাশে প্রচণ্ড বেগে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘন কালো মেঘে ছেয়ে আছে ধরণী, যেন আকাশে জুড়ে মেঘগুলো ছোটাছুটি করছে। যে কোনো সময় ধরণীতে বাড়িধারা আশ্রে পড়বে। চারদিক অন্ধকার হয়ে আসছে। আনিশা বাড়ি ফিরেই এসেছে। আস্তে আস্তে প্রায় ভিজেই গেছে। সে জামা কাপড়গুলো পাল্টে নিচে নামতেই দেখতে পেল আনিকা মাহমুদ তার রুমে ঘুমোচ্ছেন। তিনি আনিশার খাবার টেবিলে ঢাকা দিয়ে রেখেই ঘুমোতে গেছেন। আনিশার মুখে স্মিত হাসির রেখা ফুটে উঠল। মানুষটা নিজের মেয়ের মতো আগলে রাখেন তাকে। তাই তো আনিশার জন্য ওনার কত শত চিন্তা। বৃষ্টির তীব্রতা বাড়ছে। বৃষ্টির ফোঁটাগুলো ছন্দময় শব্দধ্বনি সৃষ্টি করছে। বৃষ্টির ফোঁটাগুলোকে আনিশার ছুঁয়ে দিতে ইচ্ছে করলো। ভীষণভাবে ভিজতে ইচ্ছে করলো। আজ সে ভিজবে, প্রাণ খুলে ভিজবে, বৃষ্টিতে দুহাত মেলে ভিজবে। কিন্তু তার জন্য ছাদের চাবি প্রয়োজন। চাবিটা তো শিশিরের কাছে। সে ধীর পায়ে নিঃশব্দে শিশিরের রুমের দরজার সম্মুখে গেল। দরজাটা লাগানো, তার মানে শিশির ভেতরেই আছে। সে নক করলো 2 বার। দরজাটা খট করেই খুলে গেল। শিশিরের মুখটা কেমন যেন চুপসে আসে। শিশিরকে দেখে মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে। আনিশা চাবি চাইলে সে আনিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে চাবিটা দিয়ে দিল। আনিশা ছাদের দিকে অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে, হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো তার কোমল শরীরটা বাধাহীনভাবে স্পর্শ করছে। সে দুহাত তুলে বৃষ্টিকে আলিঙ্গন করছে। বৃষ্টির শীতলতা তার সমস্ত গা কাঁপিয়ে তুলছে। অন্যদিকে কেউ তার প্রেয়সীকে দেখছে, একান্তই তার প্রেয়সী। বৃষ্টির ফোঁটাগুলোকে তার হিংসে হলো। সে ভাবল, যদি সে বৃষ্টির ফোঁটা হতো তাহলে আনমনেই আলতো ছুঁয়ে দিতে পারত তার প্রেয়সীকে। সে সিদ্ধান্ত নিল আজকে এবং এখনই তার সে
মনের কথা তার প্রেয়সীকে জানাবে। সে দৌড়ে নিচে চলে গিয়ে খানিক বাদেই ফিরে আসলো। চুপিসারে নিঃশব্দে হাঁটু গেড়ে বসলো ঠিক আনিশার পেছনে। মোহগ্রস্তের ন্যায় অনুচ্চ স্বরে আনিশাকে ডাকলো। আনিশা পেছন ফিরে তাকাতেই সময় যেন আরও একবার থমকালো। দুজোড়া চোখ একে অপরের দিকে স্থির হলো। শিশিরের নিষ্পলক দৃষ্টি তার প্রেয়সীর দিকে নিবদ্ধ হলো। থেকে থেকে অনাকাঙ্ক্ষিত অনুভূতিরা শরীরে শিহরণ জাগিয়ে দিল। আনিশা পলকহীন চোখে দেখল সেই সুদর্শন শ্যামপুরুষকে। শ্যামরাঙ্গা পুরুষটির চোয়াল ছুঁয়ে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে। আনিশার কণ্ঠস্বর রোধ হয়ে এলো। শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যুৎ খেলে গেল। পেটে অসংখ্য প্রজাপতিরা উড়োউড়ি করছে। বৃষ্টির ছন্দময় শব্দগুলো তীব্র হলো। শিশির আনিশার ঠোঁটের পানে তাকিয়ে বার কয়েক শুকনো ঢোক গিলল। তার প্রেয়সীর আরক্তিম অধর যুগল ক্ষীণভাবে কাঁপছে। সে তৃষ্ণার্তের মতো পুনরায় ঢোক গিলল। বারংবার মোহিত হচ্ছে তার হৃদয়। সে পুনরায় মোহগ্রস্তের ন্যায় বলল, প্রেয়সী, আমি জানি না কিভাবে ভালোবাসা ব্যক্ত করতে হয়, তবুও তোমায় ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তোমার স্নিগ্ধতা আমায় বারবার মাতাল করে। আমার হৃদয় স্পন্দন কম্পিত হয়, স্তম্ভিত হয় দু চোখের দৃষ্টি। তোমার নিষ্পাপ মুখটা আমার কাছে সদ্য ফোটা কাঠগোলাপের ন্যায়। প্রতিটা গ্রীষ্মের সূর্যের প্রখর তাপে আমি তোমাকে ভালোবাসতে চাই। প্রতিটা বর্ষা বিলাসে তোমাকে চাই। হাজার বসন্ত একসাথে পাড়ি দিতে চাই। প্রতিটা শিশির বিন্দুতে আমি তোমাকেই চাই। সারা জনমের জন্য আমার হয়ে থাকবে তো প্রেয়সী? ধরণী থেকে বৃষ্টির প্রকোপ যায়নি। এখনো গগন কাঁপিয়ে প্রবল গতিতে বাড়িধারা ধরণীতে আশ্রে পড়ে। আশেপাশের গাছপালাগুলো সতেজ দেখায়। গাছপালার ফাঁক ফোকর থেকে ছোট্ট ছোট্ট পাখিগুলো কিচিরমিচির শব্দ করেই ডাকে। কয়েক মাস কেটে গেছে। সেদিনের দুই মানব মানবী এখন উত্তাল প্রেমে মত্ত। সেদিন তাদের বৃষ্টিবিলাস আরও কিছুক্ষণ স্থায়ী হয়েছিল। দুটি মনের প্রণয় ঘটেছিল বারংবার, যার ফলস্বরূপ পরের দিন দুজনেরই শরীর কাঁপিয়ে জ্বর বেঁধেছিল। আনিকা মাহমুদ অস্থির হয়ে পড়েছিলেন। কাকে সামলাবেন তিনি? তার ছেলেকে, না ছেলের প্রেয়সীকে? আনিকা মাহমুদ সবই জানতেন। আনিশাকে পুত্রবধূ করতে তার কোনো আপত্তি নেই, থাকার কথাও না। তিনি আনিশাকে ভীষণ ভালোবাসেন। এ কয়দিনে দুজনের প্রণয় গভীর থেকে গভীরতর রূপ নিয়েছে। দুজনে খুনসুটিতে সারা বাড়ি মাথায় তুলেছে। ছাদ থেকে বাগান কোনো জায়গা বাদ রাখেনি। আনিকা মাহমুদ আর আশরাফ আহমেদ ছেলের এমন পরিবর্তনে বেজায় খুশি। তারা কিছুদিন পরে আনিশার বাড়িতে সম্বন্ধ পাঠাবে। বাড়ির বউ নয়, মেয়ে করেই নিয়ে আসবেন আনিশাকে। গোধূলি লগ্ন। আকাশে লালচে আভা ছড়িয়ে ছিটিয়ে আছে। পরন্ত বিকেলের স্নিগ্ধ আলো চারিপাশ বিমোহিত করছে। মৃদুমন্দ বাতাসে আনিশার কপালের কাছে ছোট্ট চুলগুলো উড়ছে। তারা দুজনে একসাথে বসে আছে। শিশিরের পাশে বসা অপরূপ সুন্দরী নারীটা তার অন্তঃস্থলে থাকা হৃদস্পন্দন, তার একমাত্র ঠিকানা। দুজনে বসে আছে পূর্ব দিকের ছোট্ট পদ্মপুকুরের পাশে। পাজরা পদ্ম পুকুরে ডোবানো। আনিশার মসৃণ খোলা চুলে শিশির একটা কাঠগোলাপ গেঁথে দিয়েছে। খুব যত্নে উড়তে থাকে চুলগুলো কানের কাছে গুজে দিয়েছে। আনিশার গাল আবছা লাল বর্ণ ধারণ করেছে। কি ভীষণ মায়াবী লাগছে তার প্রেয়সীকে। তার অধর যুগলে ছড়িয়ে আছে অনবদ্য মিষ্টি হাসি। দুজনের দৃষ্টি একে অপরের দিকে স্থির হলো। শিশিরের হৃদয় শিউরে উঠল সে চাহনিতে। শিশির বিমুগ্ধ হলো, হৃদয় ক্ষত বিক্ষত হলো। প্রেয়সীর চোখ যেন নয়, কোনো এক অতল সিন্ধু। তার মুখাবয়ে অসামান্য মুগ্ধতা বিরাজ করছে পাশে বসা রমণীর জন্য। দুজনের হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে বেড়ে গেল। অনাকাঙ্ক্ষিত অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠল। কিন্তু সেসব নিষিদ্ধ অনুভূতিতে বিবেক সাড়া দিল। এখনও যে তাদের সম্পর্কের পূর্ণতা পাওয়া বাকি, বৈধতা পাওয়া বাকি। নিস্তব্ধ নিকষ কালো অন্ধকার। আশেপাশে কোথাও কোনো কোলাহল নেই। সব নির্জন। তীব্র শীতল হাওয়া বইছে। মাথার ওপরে এক টুকরো ছাদ জ্বলজ্বল করছে। রাতে খাওয়া দাওয়া শেষে শিশিরের বাবা মা ঘুমিয়ে পড়লেও বাকি সবাই জেগে আছে। সন্ধ্যায় রনি আর রিয়া এসেছে। তারা চারজন মিলে আজ রাত্রি বিলাস করবে। সবাই একসঙ্গে নিশাচর পাখি হবে। কেউ ঘুমাবে না। তারা ছাদে মাদুর বিছিয়ে দিল। নিস্তব্ধ শীতল পরিবেশ। সবাই একে একে গোল হয়ে বসেছে। নানান গল্প গুজবও চলছে। সব ছড়িয়ে শিশিরের দৃষ্টি আনিশার দিকে। রূপালী চাঁদের আলোয় তার প্রেয়সীর মুখাবয় সৌন্দর্যের উপচে পড়ছে। শিশির ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকায় আনিশা লজ্জা পেল। রনি বিষয়টা লক্ষ্য করে কুনোই দিয়ে শিশিরের পেটে গুঁতো মারতেই সে সম্বিত ফিরে পেল। মুহূর্তেই সবার মাঝে পিনপিন নীরবতা বিরাজ করল। সবাই এমন ভাব ধরল যেন তারা কিছুই দেখেনি।
শিশির কিছু বুঝতে না পেরে সবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। শিশিরের কাণ্ড দেখে সবাই মুখ টিপে হাসি আটকানোর চেষ্টা করছে, কিন্তু রাজ্যর নীরবতা ভেদ করে রনি হো হো করে হাসতে শুরু করলো। শিশির লাঠি নিয়ে তার পিছনে ছুটল। এতে যেন সবার হাসির মাত্রা আরও বেড়ে গেল। শিশির ভাই আমার, তুমিও এখন আর সিঙ্গেল নও। বলেই পুনরায় হাসতে শুরু করলো রনি। শিশির অবশেষে তার কাছে হার মানল। মন্ত্রমুগ্ধের ন্যায় আনিশার দিকে তাকিয়ে স্বীকার করলো, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। এই প্রকৃতি সাক্ষী আমি তাকে ভালোবাসি। এই চাঁদের আলো সাক্ষী আমি তাকে ভালোবাসি। এই নিস্তব্ধ নির্জন রজনী সাক্ষী আমি তাকে ভালোবাসি। আনিশা এবং শিশিরের দিনকাল হেসে খেলেই ভালোই যাচ্ছিল, কিন্তু এই সুখ তাদের কপালে বেশি দিন সইল না। মেঘের মতো কালো অন্ধকার ঘনিয়ে এলো তাদের ভাগ্যে। এক তপ্ত রৌদ্র উজ্জ্বল দুপুরে হঠাৎ করে আনিশার কাছে একটি ফোন কল এলো। তড়িঘড়ি করে ফোনটা কানে নিতেই তার কর্ণপাত হলো কিছু যন্ত্রণাময় করুণ তিক্ত শব্দ। তার হৃদয়ের অন্তঃস্থলে ভয়াবহ রক্তক্ষরণ হলো। কলেজ থেকে এক ছুটে বাড়িতে চলে আসলো। বুকখানা ধরফর করছে, হাঁপিয়ে উঠেছে কায়া। মনে অসহ্যকর ব্যথা, হৃদস্পন্দন খামচে ধরার মতো ব্যথা। হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলো সে। দ্রুত কিছু জামাকাপড় নিয়ে ব্যাগে ভরে নিল। পরনের ঘর্মাক্ত পোশাক নিয়ে যেভাবে ছুটে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। বাড়ির কাউকে বলে যাওয়ার কথা মস্তিষ্ক থেকে বেমালুম বেরিয়ে গেল। আনিকা মাহমুদ এবং আশরাফ আহমেদ ড্রয়িং রুমে বসেছিলেন। আনিশাকে এভাবে ছুটে আসতে আর বেরিয়ে যেতে দেখে কেউ কিছু বুঝে উঠতে পারলেন না। কিছু জিজ্ঞেস করার আগেই ঝড়ের বেগে ছুটে বেরিয়ে গেল আনিশা। তারা দুজনেই চিন্তিত বোধ করলেন। কি হয়েছে তা জানার জন্য আনিকা মাহমুদ আনিশার নাম্বারে কল করেন, কিন্তু আনিশার ফোনটা বন্ধ শোনায়। চিন্তায় কপালে একাধিক ভাঁজ পড়ল তাদের। শিশির অফিসে গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে মাত্রই বেরিয়েছে। তখনই শিশিরের ফোনে আশরাফ আহমেদের কল এলো। তিনি একটু আগে ঘটে যাওয়া ঘটনার আদ্যোপান্ত শিশিরকে জানালেন। শিশিরের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। শিশির চিন্তিত হয়ে আনিশার ফোনে কল করলো, কিন্তু সে আশাহত হলো। ফোনটা বন্ধ। চিন্তায় কপালের রাগ ফুটে উঠল তার। সে ভেবে পেল না আনিশা কোথায় যাবে, আর এভাবে কাউকে না বলে সে বাইক নিয়ে দ্রুত বাড়ি পৌঁছালো। এর মধ্যে কয়েকবার কল করলো আনিশার ফোনে, কিন্তু ফলাফল শূন্য। চারিদিক থেকে চিন্তারা তাকে ঘিরে ধরল। কেমন শূন্যতা অনুভব হলো, হৃদস্পন্দন হারিয়ে ফেলার মতো শূন্যতা। সে বিকেল অবধি অপেক্ষা করবে। এরপরও যদি ফোন বন্ধ থাকে বা আনিশা ফিরে না আসে, তাহলে সে যথাযথ পদক্ষেপ নেবে। আকাশে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আবসা অন্ধকার দেখা যাচ্ছে। আকাশের লালচে আভা বিলীন হয়ে যাচ্ছে। মৃদু মন্দ হাওয়া বইছে, কিন্তু এ হাওয়া আনিশার কাছে বিষাক্ত মনে হলো, তিক্ত অনুভূত হলো। দুপুরে তার মামাবাড়ি থেকে কল এসেছে। তার নানু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভীষণ অসুস্থ তিনি, যে কোনো সময় আয়ু ফুরিয়ে যেতে পারে, এমনটাই তাকে জানানো হয়েছে ফোনের অপর প্রান্ত থেকে। আনিশা পুরো পৃথিবী দুলে উঠেছিল, মস্তিষ্কে শূন্য অনুভব হয়েছিল। সে প্রায় পৌঁছেই গেছে গ্রামে, তার মামাবাড়িতে। আখি যুগল থেকে ঝরে পড়া অশ্রুগুলো মুছে নিল সে। সে গাড়ি চালককে তার প্রাপ্য ভাড়া দিয়ে নেমে পড়ল। আর কিছু দূর হাঁটলেই তার মামাবাড়ি। ক্লান্তিতে পা দুটো আর চলছে না, তবুও সে প্রাণপণে দ্রুত চলার চেষ্টা করল। নানুকে দেখার জন্য তার প্রাণ মরিয়া হয়ে উঠল। সে পৌঁছেই গেছে। সে তাড়াতাড়ি করে বাড়ির গেটটা খুলল, কিন্তু ভেতরের দৃশ্যে সে হতবাক হয়ে গেল। সে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বাড়ির ভেতরে সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখা গেল, যা আনিশাকে হতবুদ্ধি করে দিল। সন্ধ্যার রক্তিম কৃষ্ণচূড়ার মতো আকাশে অন্ধকার ঘনিয়ে আসে, গাঢ় অন্ধকার। যেমন অন্ধকার ঘনিয়ে এসেছে আনিশার মনে। মামাবাড়ির গেট খুলতেই তার চোখ মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে। এ কেমন উৎসবমুখর পরিবেশ! নানুর শারীরিক অবস্থার কথা যদি সত্যি হতো, তাহলে এমন পরিবেশে তো কাম্য ছিল না। আনিশা দ্বিধার দ্বন্দ্বে ভুগল। সে কি ভেতরে যাবে? আনিশাকে এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তার মামা ছুটে এসলেন। আনিশার হাত ধরে ভেতরে নিয়ে আসতে চাইলেন, কিন্তু আনিশার পা যেন চলতে চাইল না। সে ঠায় দাঁড়িয়ে রইল। তারা বুঝতে পারলেন তাদের মিথ্যা খুব সহজেই ধরা পড়ে গেছে। এক প্রকার জোর করেই তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। আনিশার মনে অদ্ভুত শঙ্কার উদয় হলো। তার নানু বাড়িতে নেই, তাহলে কেন তাকে এমন মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসা হয়েছে? কিছু একটার আশঙ্কা তাকে ঘিরে ধরল। তার আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে তার এখানে আসা উচিত হয়নি।
বিগত কিছুদিন যাবৎ তার মামা মামি তাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন, সেটাও আবার তাদের বখাটে ছেলের সাথে, যে দিনভর মদ আর নেশায় বুঁদ হয়ে থাকে। আনিশা সরাসরি নাকচ করেছে তাদের প্রস্তাব। সে কিছুতেই এ বিয়ে করতে রাজি নয়। আনিশা তাদের ফোন দিয়ে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে তার মায়ের সম্পত্তির ওপর তো তার মামির আগে থেকেই নজর ছিল, কিন্তু এ নজর যে এতখানি গড়িয়ে যাবে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি, যার ফলস্বরূপ মামা মামির এ কুৎসিত পরিকল্পনায় ফেসে গেছে সে। মধ্যরাত, গাঢ় নিস্তব্ধ অন্ধকার, চারদিকে নিশাচর প্রাণীরা ডাকাডাকি করছে। শিশির তাতে কর্ণপাত করল না। সে ব্যালকনিতে বসে চোখ বুজে আছে। আনিশার ফোন বন্ধ না হলেও কেউ ফোন তুলছে না। তার ফোন ট্র্যাক করে জানা গেছে আনিশা তার মামা বাড়ি গেছে। আনিশা তাকে তার মামা মামির ব্যাপারে সব বলেছে, কিভাবে তার মামি প্রতিনিয়ত তিক্ত কথায় তার মন বিষিয়ে তোলে, কিন্তু তার মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেল। কি এমন ঘটেছে সেখানে? আনিসা এভাবে হন্তদন্ত হয়ে ছুটে গেল কেন? সে কাউকে কিছু বলে গেল না? তার ফোন বন্ধ না থাকা সত্ত্বেও কেন সে ফোন তুলছে না? ওর কিছু হয়নি তো? শিশিরের মাথা যন্ত্রণায় শুরু হলো। যন্ত্রণায় মাথার চুল খামচে ধরল সে। শিশির পুরোপুরি না হলেও খানিক চিন্তিত হয়েছিল আনিশা তার মামা বাড়িতে আছে জেনে, কিন্তু মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকা প্রশ্নগুলো তাকে নিশ্চিন্ত থাকতে দিল না। রাজ্যের চিন্তা ভর করলো মাথায়। সে না বলে কারো বাড়ি হুট করে চলে যেতে পারে না। আর যদি আনিশার গ্রামের কেউ জানতে পারে একটা ছেলে তাকে খুঁজতে এসেছে, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। গ্রামের মানুষজন তিলকে তাল বানাতে খুব ভালোই জানে, কিন্তু শিশির এ ব্যাপারে কিছু ভাবলো না। যে যা ইচ্ছে মনে করুক, তাতে তার কিছু যায় আসে না। সে কারো পরোয়া করে না। যে করেই হোক সে আনিশার কাছে যাবে। এই নিস্তব্ধ নির্জন রজনীকে আনিশার সুবিশাল মনে হলো, যেন শেষ হচ্ছে না রাত্রি, কাটছে না প্রহর। সন্ধ্যায় যখন সে ঘরে প্রবেশ করে তখন সে তার মামা মামির কাছে এমন মিথ্যের কারণ জানতে চায়, কিন্তু তার মামা মামি ঘুরে ফিরে একই কথা বলেন, তাদের ছেলেকে আনিশার বিয়ে করতে হবে। আনিশার হৃদয় মুষড়ে উঠল। সে এটা কিছুতেই করতে পারবে না। সে কিভাবে পারবে শিশিরকে ছাড়া থাকতে? কিভাবে বা এমন মানুষের ঘর করবে সে? সে শিশিরের কথা মামা মামিকে জানায়, তার ভালোবাসার কথা জানায়, কিন্তু তাতে কোনো লাভই হলো না। বরং আনিশা শিশিরকে ফোন করতে নিলে জোরাজোরি করে তার ফোন কেড়ে নেওয়া হয়। পাশেই নেশায় বুধ তুর্যের বিশ্রী হাসি শোনা যায়। আনিশাকে ঠেলে রুমে পাঠিয়ে তালাবদ্ধ করা হয়। খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করে সে। বারংবার দরজায় কড়া নাড়ে। অপর প্রান্ত থেকে দরজা খোলা হয় না, কোনো আওয়াজ শোনা যায় না। আনিশার ভয় হয়, ভালোবাসা হারিয়ে ফেলার ভয়, শিশিরকে হারিয়ে ফেলার ভয়। সে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ে। আখি যুগল হতে অঝোর ধারায় অশ্রু ঝরে। সে চিৎকার করে কাঁদে। পৃথিবী শূন্য মনে হয়। মামিরে কুৎসিত ষড়যন্ত্রে মামাও যে যোগ দেবেন সে ভাবতে পারেনি। লোভ, সবই লোভ। লোভ মানুষকে অন্ধ করে দেয়। কিভাবে সে থাকবে শিশিরকে ছাড়া? এই মাতালের ঘর করবে কিভাবে? শিশির কি আসবে না তাকে নিতে? শিশির কি খুঁজবে না তাকে? সে কি করবে? কিভাবে মুক্ত হবে এই নরক যন্ত্রণা থেকে? সে অশ্রুসিক্ত নয়নে ভাবে, কোনো উপায় খুঁজে পায় না। কিন্তু হঠাৎ তার চোখ যায় ঘূর্ণায়মান ফ্যানের দিকে। কুচিন্তা এসে ভর করে মনের কোণে। মানুষ যখন একাধিক ব্যথায় জর্জরিত হয়, তখন মনের কোণে কুচিন্তারা এসে হানা দেয়। মস্তিষ্ক কার্যক্ষমতা হারায়। নিজেকে বদ্ধ পাগল লাগে। আনিশারও মনেও আত্মহত্যার চিন্তা আঁকুবুকি করে। মনে হয় এটাই একমাত্র পথ। কিন্তু তাই কি? আনিশা থেমে যায়। এ কি ভাবছে সে? এ যে ভীষণ পাপ। পরক্ষণে আনিশা ভাবে, সে মারা গেলে শিশিরের কি হবে? শিশির কি তাকে ভুলে যাবে? আনিশা চিৎকার করে কাঁদে। এই মরণ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কখন? রৌদ্র উজ্জ্বল নীলচে আকাশ, সুন্দর ঝলমলে সকাল, কিন্তু এ সকাল শিশিরের নিকট মোটেও সুন্দর ঠেকল না। সে সকাল সকালই রেডি হয়ে নিল। সে একাই যাবে গ্রামে। আনিশাকে তার কাছে নিয়ে আসবে। আনিশা ব্যতীত একদিন তার কাছে এক আলোক বর্ষ মনে হলো। আনিশার শূন্যতা মনে ভীষণ পীড়া দেয়। বুকটা মরুভূমির মতো খাখা করে। সে বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্য পৌঁছাতে 5 থেকে 4 ঘন্টা সময় লেগে যেতে পারে। সে বাইকে চড়ে রওনা দেয় আনিশার মামাবাড়ির উদ্দেশ্যে। বন্দি পাখির লোহার খাঁচা যেমন মাঝে মধ্যে খোলা হয়, তেমনি আনিশার কক্ষের দরজাও খোলা হয়েছে। সে বিছানায় উপর হয়ে শুয়ে আছে, যেন মৃত লাশ। দীর্ঘ লম্বা চুলগুলো উস্কো খুস্কো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। তার মামি খাবার নিয়ে এসেছেন। তিনি কর্কশ রুক্ষ স্বরে আনিশাকে ডাকেন।
এত ঢং না করে তাড়াতাড়ি উঠে যা, খাবার খেয়ে আমাকে উদ্ধার করে যত সব আদিক্ষেতা। বলেই খাবারের থালাটা সশব্দে টেবিলের ওপরে রাখেন। আনিশার নিষ্প্রভ দৃষ্টিতে দেখে, মুহূর্তেই তার মাথায় দাবানল জ্বলে ওঠে। সে রাগে ভাতের থালা মাটিতে ছুঁড়ে ফেলে। আনিশার মামি ক্রোধের আধিক্যে তার গলা চেপে ধরেন। পরপর সজোরে 3টা থাপ্পড় মারেন তার গালে। কপলদ্বয়ে আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়। আনিশার চোখ জোড়া ছলছল করে। সে মাটিতে বসে পড়ে। তাকে পুনরায় সেই অন্ধকার ঘরে তালাবদ্ধ করা হয়। আনিশা পাথুরে মূর্তির ন্যায় বসে থাকে। চোখ থেকে অশ্রু বেয়ে মাটিতে পড়ে। সে ভাবে, শিশির কিভাবে আমায় ছাড়া আছে? সে কি খুঁজছে না আমায়? রৌদ্রের তেজ কমে এসেছে। গোধূলি লগ্নের লালচে আভা আকাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কোনো শিল্পীর দক্ষ হাতের করা কারুকাজ। শিশির তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। সে আনিশার মামাবাড়ির রাস্তা চেনে না। সে পথযাত্রীদের জিজ্ঞেস করে। একসময় সে ঠিকানা পেয়ে যায়। সে দ্রুত পায়ে হাঁটে। পথটাকে তার সুদীর্ঘ মনে হয়। পথটা যেন শেষই হচ্ছে না। সে মনে অস্থিরতা অনুভব করে, মনে সংশয় জাগে। সঠিক পথে এসেছে তো? সে পথিকের বলা ঠিকানা অনুযায়ী একটা বাড়ির সামনে পৌঁছায়। সে গেট খুলে ভেতরে প্রবেশ করে। তুর্য নিজেদের বাড়িতে অচেনা কাউকে আসতে দেখে শিশিরের পথ আটকে দাঁড়ায়। তুর্য তাকে তার পরিচয় জিজ্ঞেস করে। সে উত্তর দেয় এবং জিজ্ঞেস করে এটাই আনিশার মামাবাড়ি কিনা। শিশিরের নাম এবং কথাবার্তা শুনে সে কিছু আন্দাজ করে। সে তার বাবা মাকে ডাকে। আনিশার মামা মামি ঘর থেকে বেরিয়ে আসেন। শিশির তাদেরকে আনিশার কথা জিজ্ঞেস করলে আনিশার এখানে আসার কথা তারা পুরোপুরি অস্বীকার করেন। শিশিরের সন্দেহ হয়। সে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে যায়, কারণ সে জানে আনিশা এখানেই আছে। বাইরে চেঁচামেচি শুনে আনিশা দরজা কান পেতে তার কর্ণকুহরে প্রবেশ করে প্রাণপ্রিয় পুরুষের কণ্ঠস্বর। আনিশা বুঝতে পারে শিশির এখানে এসেছে। সে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। সে শিশিরের নাম ধরে চিৎকার করে ওঠে। শিশির তা শুনতে পায়। তার হৃদয় দগ্ধ হয়। তালাবদ্ধ একটা ঘর থেকে পুনরায় আনিশার চিৎকার ভেসে আসে। শিশির জোর করে ঘরে প্রবেশ করতে চায়, কিন্তু পেছন থেকে কেউ তার মাথায় সজোরে আঘাত করে। সে করুণ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। শেষ বিকেলের রঙিন আকাশ, মেঘগুলো যেন রক্তে রাঙানো কোনো শিল্পকর্ম। খানিক বাদেই ধরণী অন্ধকারে তলিয়ে যাবে। নিস্তব্ধ হবে পরিবেশ। শিশিরের মাথায় আঘাত করা ব্যক্তিটি তুর্য। লোহার রডের সাহায্যে সর্বশক্তিতে আঘাত করে সে। শিশির চেতনা হারায়। পেছন থেকে হঠাৎ আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ে সে। মাথা থেকে রক্তের স্রোত বয়ে যায়। শিশিরের আর্তনাদ শুনে আনিশার চোখ মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে উন্মাদের মতো দরজা ধাক্কায়, গলা ফাটিয়ে চিৎকার করে। কেউ শোনে না, কেউ খুলে দেয় না দরজা। আনিশার নিজেকে পাগল মনে হয়। সে তড়িঘড়ি করে কোনো মতে জানালার কপট খুলে দেয়। বাহিরের দৃশ্যে তার রক্ত হিম হয়ে আসে। শিশিরের রক্তাক্ত নিথর দেহটা খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয়। মাথার চুল চুইয়ে চুইয়ে রক্ত ঝরে। মুখখানা ভয়াবহ ফ্যাকাশে দেখায়। দুহাত পিছনে নিয়ে বাঁধা হয়। আনিশার গলা দিয়ে আওয়াজ বের হয় না। সে নিস্তব্ধ চোখে দেখে। সহসা তার চোখ যায় 6 জন লোকের দিকে। তাদের মুখশ্রী ভয়াবহ হিংস্র। তারা লাঠি হাতে শিশিরের নিকটে এগিয়ে আসে। আনিশার ভয় হয়, প্রিয় মানুষ হারিয়ে ফেলার ভয়। আনিশার মামা মামি এবং তুর্য এগিয়ে আসে। তার মামি লাঠিওয়ালা লোকগুলোকে নির্দেশ দেন, মেরে মেরে রক্তাক্ত করে দে একে, এমন মারবি যেন প্রেমের ভূত ছুটে যায় মাথা থেকে। কিন্তু সাবধান, মরে টরে গেলে সমস্যা। শুধু খেয়াল রাখবি মরে যেন না যায়। নির্দেশ পাওয়া মাত্র লোকগুলো চেতনাহীন শিশিরকে বেধড়ক মারতে থাকে। এক একজন সর্বশক্তি দিয়ে আঘাত করে শিশিরের শরীরে। এতগুলো মানুষের হিংস্র আঘাতে রক্তাক্ত হয় শিশিরের সমস্ত শরীর। আনিশা দুহাতে মুখ ঢেকে 2 কদম পিছিয়ে যায়। সে দেখতে পারছে না শিশিরকে এ অবস্থায়। সে জানালা ধরে জোরে জোরে ধাক্কায়, গগন কাঁপিয়ে চিৎকার করে। তার চিৎকার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়। সে চিৎকার করে কেঁদে ওঠে। মামা মামি পায়ে পড়ি তোমাদের, ওকে ছেড়ে দাও। এভাবে মেরো না, ও কিছু করেনি, ওকে ছেড়ে দাও। তোমরা মেরো না, প্লিজ মেরো না ওকে, দোহাই লাগে, ছাড়ো ওকে। আনিশার আর্তনাদে কারো মন গলে না। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মন যেন পাথরের মতো শক্ত। তাদের মনে দয়া নেই, মায়া নেই, মনুষ্যত্ব নেই। আনিশার মনে প্রশ্ন জাগে, এরাও কি মানুষ? এদের মন কি ইট পাথরে তৈরি? মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে মারে এরা?
আনিশার হৃদয় মুষড়ে ওঠে, বুকে রক্তক্ষরণ হয়। আনিশা উন্মাদের মতো কাঁদে, চোখ থেকে বোধহয় এবার অশ্রুর বদলে রক্ত ঝরবে। তবুও সে থামে না, চিৎকার করে কাঁদে, পুনরায় মামামের কাছে অনুরোধ করে। প্লিজ মামা ছেড়ে দাও ওকে, আর মেরো না, মরে যাবে ও। দয়া করে আর মেরো না, ও চলে যাবে, আর কখনো আসবে না। ছাড়ো মামা প্লিজ। আমি সব কথা শুনবো তোমাদের মামি। আমি তুর্যকে বিয়ে করতে রাজি মামি, আর মেরো না তোমরা ওকে। আনিশার কথায় কাজ হয়। মামার নির্দেশে লাঠিওয়ালাদের লাঠি থামে, খুঁটির বাঁধন খোলা হয়, শিশিরের নিথর দেহটা গাড়িতে তোলা হয়। আনিশার থেকে শিশিরের বাড়ির ঠিকানা জেনে নেওয়া হয়। রাতের আধারে বাড়ির সামনে ফেলে দিয়ে আসবে শিশিরকে। শিশিরের বাড়িটা শহরের নির্জন প্রান্তে হওয়ায় সিসি ক্যামেরার ভয়ও নেই। গাড়িটা রওনা হয় শহরের উদ্দেশ্যে। নিস্তব্ধ গাঢ় অন্ধকার রজনী, নিখোশ কালো অন্ধকারে চাঁদের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে আলো। অন্ধকারের অতলে এ অন্ধকার তো কেটে যাবে, এ রাতের শেষও প্রভাত হবে, কিন্তু আনিশার জীবনের অন্ধকার কাটবে তো? অন্ধকার শেষে ভোরের আলো ফুটবে তো? নিখোশ কালো অন্ধকার ভেদ করে সূর্যের প্রখর রোশনি আলোকিত করলো ধরণীকে। প্রতিটি অন্ধকার রজনীর শেষে ভোরের আলো ফুটবে, এ তো নিয়ম। আনিকা মাহমুদ বরাবরের মতো আজকেও খুব ভোর থেকে ঘুম থেকে উঠেছেন। ভোরবেলায় উঠে প্রথম কাজই তার বাগানের গাছগুলোতে পানি দেয়া। তিনি পানির পাত্রে পানি ভরতে ভরতে বিষণ্ণ মনে ভাবলেন, ছেলেটা সেই যে গেল, কই এখনো তো ফোন করলো না? আবার কিছু হয়ে যায়নি তো? মায়ের মন কু গাইতে লাগলো। তিনি ছাদের গাছগুলোতে পানি দিয়ে ধীরে ধীরে নিচে নামলেন, ঘরের সীমানা পেরিয়ে বাগানে চলে গেলেন। গাছগুলোতে পানি দিতে দিতে হঠাৎ তার চোখ পড়ল রক্তাক্ত শিশিরের নিথর দেহটা। পানির পাত্রটা হাত থেকে ফসকে নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তিনি মুখ চেপে ধরে চিৎকার করলেন। সামনেই তার আদরের সন্তানের নাড়ি ছেঁড়া বাঁধন নিথর হয়ে পড়ে আছে। একজন মায়ের পক্ষে কি এ দৃশ্য চোখে দেখা সম্ভব? এ ব্যথা কি সহনীয়? তিনিও সহ্য করতে পারলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন, নিস্তব্ধ চোখে দেখলেন। খুব সন্তর্পণে আলগোছে নিথর দেহের শিশিরের মাথাটা নিজ বক্ষে চেপে ধরলেন। তার মাতৃত্ব হাহাকার করে ওঠে, কান্নার ডুকরে ওঠে, তার দু চোখে আধার নেমে এলো। তিনি বাঁধ ভাঙ্গা কান্নায় ঢলে পড়লেন, নিদারুণ যন্ত্রণায় বিধ্বস্ত হলেন। স্ত্রীর চিৎকারে ঘুম ছুটে গেল আশরাফ আহমেদের। তিনি হন্তদন্ত পায়ে ছুটে গেলেন বাগানে। স্ত্রীর মতোই নিস্তব্ধ করুণ চোখে দেখলেন সন্তানের দেহখানা। তিনি ধপ করে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়লেন। পাহাড়ের মতো দৃঢ় মানুষটাও আজ ভেঙে পড়লেন। পাহাড়ের ন্যায় দৃঢ় মানুষটারও যে মন আছে, আজ তিনি পারলেন না শক্ত থাকতে। ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো করে কেঁদে উঠলেন। ব্যস্ত হাতে ছুঁয়ে দিলেন রক্তাক্ত দেহটা। সন্তানের হাহাকারে চোখজোড়া আজ অবাধ্য হলো। বাধা নিষেধ পেরিয়ে ঢল নামল অশ্রুতের। তিনি দ্রুততার সঙ্গে শিশিরকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। তাদের পারিবারিক ডাক্তারকে তলব করা হলো। ডাক্তার আস্তে আস্তে আনিকা মাহমুদ অশ্রু সজল চোখে ছেলের রক্তাক্ত শরীর যত্ন সহকারে মুছে দিলেন। ডাক্তার শিশিরের অবস্থা দেখে চমকে উঠলেন। কে মারলো ছেলেটাকে এভাবে? তিনি প্রশ্নবিদ্ধ চোখে আশরাফ আহমেদের দিকে তাকালেন। আশরাফ আহমেদ ইশারায় বোঝালেন তিনি এসব সম্পর্কে অবগত নন। ডাক্তার শিশিরকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাইক অ্যাক্সিডেন্টের ক্ষতগুলো যেন পুনরায় জীবন্ত হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা হয়। কিছু সময় অতিক্রান্ত হতেই শিশিরের জ্ঞান ফিরে আসে। সে জ্ঞান হারানোর আগ পর্যন্ত তার সাথে যা যা হয়েছে তা খুলে বলে। আশরাফ আহমেদ তার বন্ধু ইমরান কাজী, যিনি একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, তাকে ফোন করেন। বন্ধুর জরুরি তলব পেয়ে তিনিও ছুটে আসেন হাসপাতালে। তারা সকলে মিলে এক গোপন পরিকল্পনা করেন, কিন্তু তা বাস্তবায়ন হতে আরও 2 দিন সময় প্রয়োজন। তপ্ত রৌদ্র উজ্জ্বল দুপুর, সূর্য তার কিরণ চারদিকে বিকিরণ করতে ব্যস্ত। মনে হয় প্রভাকরের মন আজ বড্ড ভালো, তাই তো ক্ষণে ক্ষণে তার ঔজ্জ্বল্য দ্বিগুণ হারে বাড়ছে। সেদিনের পর আর আনিশাকে অন্ধকার ঘরটাতে তালাবদ্ধ করা হয়নি, কিন্তু তাকে সর্বক্ষণ চোখে চোখে রাখা হয়, যেন সে পালাতে না পারে। আনিশার নানু ফিরে এসেছেন। আনিশাকে এখানে দেখে তিনি বেশ অবাকই হয়েছেন। আনিশা তাকে মামা মামির বিকৃত ষড়যন্ত্রের কথা জানিয়েছে, কিন্তু আনিশার নানুর হাত পা বাঁধা। তিনি কী বা করতে পারবেন এই বৃদ্ধ বয়সে সান্ত্বনা দেওয়া ছাড়া। তিনি আনিশাকে অভয় দিলেন, এ বিয়ে তিনি কখনোই হতে দেবেন না। তিনি আনিশাকে পালাতে সাহায্য করবেন। আপাতত তিনি আনিশাকে ধৈর্য ধরে থাকতে বলেছেন।
আজ দুপুরে খাওয়ার পর সবাই ভাত ঘুম দিয়েছে, কিন্তু আনিশার মামি বুদ্ধি করেই সদর দরজায় তালা দিয়ে ঘুমোতে গেছেন। বিরক্তিতে আনিশার মুখ তেতো হয়ে গেল। শয়তান হতচ্ছাড়ি মহিলা, কূটনীতিতে ভর্তি মাথা নিয়ে এই মহিলা ঘুমায় কিভাবে? আনিশা মনে মনে আওড়ালো, পা টিপে টিপে মামামির ঘরে ঢুকলো। ওই তো টেবিলের ওপর তার ফোনটা। সে চুপিসারে ফোনটা নিয়ে বেরিয়ে গেল। বারান্দায় গিয়ে শিশিরের নাম্বারে কল করলো। দুবার রিং হয়ে অবশেষে কলটা রিসিভ করলো শিশির। অপর প্রান্ত থেকে সে শিশিরের কণ্ঠস্বর শুনতে পেল। চিরচেনা পুরুষের কণ্ঠস্বর তার মনে আলোড়ন সৃষ্টি করল। মনে হলো শতবর্ষ পর সে শিশিরের কণ্ঠস্বর শুনেছে। সে মিনমিনিয়ে কিছুক্ষণ কথা বলে এক দারুণ ফোন দিয়ে আটল, কিন্তু তখনই কেউ একজন পেছন থেকে তার কাঁধে হাত রাখল এবং দ্রুত ফোন ছিনিয়ে নিয়ে গেল। প্রগাঢ় অন্ধকার, রাতের আধারের অতল গহ্বরে তলিয়ে গেছে পৃথিবী। চারদিকে নিস্তব্ধতা, নেই কোনো কোলাহল। সময়টা ঠিক রাতের মধ্যভাগ। বাড়ির পেছনের দিক থেকে ভেসে আসছে শুকনো পাতার খসখস শব্দধ্বনি, যেন নিঃশব্দে কেউ হেঁটে চলছে। না, একজন নয়, একাধিক মানুষের পদধ্বনি। তারা ফিসফিসিয়ে কথা বলছে। আকাশে পূর্ণিমার থালার মতো চাঁদ কিরণ ছড়াচ্ছে। সব কিছু স্পষ্ট দেখা গেলেও দেখা যাচ্ছে না তাদের মুখাবয়ব। তাদের মধ্যে হতে একজন নির্দিষ্ট একটা ঘরের জানালার খুব আলতোভাবে করা নাড়ে। ঘরে থাকা শুভ্র রঙা শাড়ি পরিহিত মানবীটি তার সংকেত পেয়ে যায়। কেউ একজন তার ঘরের দরজা খুলে দেয়। মানবীটির মাথায় সযত্নে হাত বুলিয়ে দেয়। অশ্রু সজল চোখে বিদায় দেয় তাকে। শিশির, রনি আর রিয়া অন্ধকারে জঙ্গলে বসে আছে। গ্রামীণ পরিবেশ, আশেপাশে শেয়াল ডাকাডাকি করছে, তার উপর মশার ভয়াবহ কামড়। রনি বিরক্ত নিয়ে হাত পা চুলকাতে চুলকাতে শিশিরের পানে চাইল। শিশিরের অবস্থাও প্রায় একই রকম। রনি বিড়বিড়িয়েই বলল, শালার একটা প্রেমও করতে পারলাম না এখনো, কিন্তু কপাল দেখো আমার, বন্ধুর প্রেমিকা চুরি করার জন্য জঙ্গলে বসে মশার কামড় খেতে হচ্ছে। শিশির তার পিঠে ঘুষি মারল। বন্ধুই তো বন্ধুর বিপদে কাজে লাগবে, আর তুই কিনা সামান্য মশার কামড় খেতে পারবি না? এই জন্য কি তোকে বন্ধু বানিয়েছিলাম আমি? দুই বন্ধু কথা শুনে এতক্ষণ চুপ থাকা রিয়া হঠাৎ করেই হেসে উঠল। রাতের নিস্তব্ধতা ভেদ করে রিয়ার হাসি এতটাই অদ্ভুত ভুতুরে শোনালো যে রনি ভয়ে ও বাবা গো বলে চিৎকার করে উঠল। তার হৃৎপিণ্ড যেন শরীর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। শিশির দ্রুত তার মুখ চেপে ধরল। মুখ বন্ধ কর, এভাবে চেঁচিয়ে জঙ্গল মাথায় তুলবে নাকি? শিশিরের কথায় তার কোনো ভ্রুক্ষেপ হলো না। সে নিজের মতো বকবক করতেই থাকলো। ডাইনি বুড়ি কোথাকার, তোকে এখানে নিয়ে আসাই ভুল হয়েছে। আল্লাহ যে কেন তোর মতো ডাইনিকে আমার বোন করে পাঠিয়েছে? কে বলেছে তোকে এই রাতের বেলায় পিশাচিনীদের মতো হেসে উঠতে? এখন যদি তোর হাসি শুনে সত্যিই ভূত চলে আসে? তার কথা শেষ হতে না হতেই কেউ তার কাঁধে শীতল হাত রাখলো। এবার আর সে মাটিতে বসে থাকতে পারলো না। ধরফড়িয়ে মাটি থেকে উঠে ফের ও বাবা গো ভূত বলে ভো দৌড় দিল। তাকে দৌড়াতে দেখে শিশির এবং রিয়া ভয়ে তার পিছনে ছুটল। তন্মধ্যেই সাদা শাড়ি পরা অবয়বটিকে তাদের দিকে ছুটে আসতে দেখে তাদের ভয় তীব্র হলো। অন্তরাত্মা শুকিয়ে গেল। রনি মুখ থুবড়ে নিচে পড়ে গেল। রিয়া আর শিশির তাকে ধরতে ধরতে অবয়বটির মুখখানা স্পষ্ট হলো। রনি উঠে করুণ নেত্রে আনিশাকে জিজ্ঞেস করল, কি দরকার ছিল এই রাতে বিরতে সাদা শাড়ি পরে আতৃপ্ত আত্মার মতো ভয় দেখানোর? ওরা জঙ্গল থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তায় চলে এসেছে। আনিশাদের গ্রামটা পাহাড়ি এলাকার প্রান্তে অবস্থিত। তারা পাহাড়ের গায়ে খাস কাটা সিঁড়ি বেয়ে ছোট্ট এক পাথরের চূড়ায় উঠল। এখানেই আজ রাত্রি বিলাস করবে তারা। আপাতত তাদের কোনো চিন্তা নেই। সকাল হতেই আনিশার মামা মামি ও কাজিনকে পুলিশ ধরে নিয়ে যাবে, এই ব্যবস্থা তারা আগেই করে রেখেছে। কালকের মধ্যে তাদের বিয়েও সম্পন্ন হয়ে যাবে। শিশির আর আনিশা পাহাড়ের চূড়ায় বসে আছে। আনিশার ভয় হচ্ছে যদি বেখেয়ালে নিচে পড়ে যায়। সে শিশিরের হাত চেপে ধরল। শিশির আনিশাকে জিজ্ঞেস করল, ওই দিন এত মার খাওয়ার পর যদি আমার হাত পা ভেঙে যেত? তাহলে আমি আপনার পথ চলার ঢাল হতাম। যদি চোখ জোড়ায় না দেখতে পেতাম? তাহলে আমি আপনার চোখ হতাম, নয়নের আলো হয়ে পুরো পৃথিবী আপনাকে নিয়ে ঘুরতাম। হতাম যদি ঠিকানাহীন? তাহলে আমি আপনার সুখের ঠিকানা হতাম। শিশির আবেগ আপ্লুত হলো। তার চোখের কোণে কি জলরাশি দেখা গেল? বোধ হয় হ্যাঁ। সে উচ্চ বাক্যে পৃথিবীকে জানালো, শুনছো গো পৃথিবী, আমি আমার ঠিকানা পেয়ে গেছি। তুমি সাক্ষী থেকো, আমি তাকে নিজের করে পেয়ে গেছি।